হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। এই যে ছোট্ট ভাইয়েরা, হাতের কাজটা বন্ধ করে জাস্ট 1 সেকেন্ডের জন্য একটু থামো তো। রাশেদ আর রাজু আয়াতের চুল ছেড়ে দেয়। তারপর ওরা সোজা হয়ে দাঁড়ালো। রাশেদ অর্কের কথা শুনে হাসলো। সে পিস্তল বের করে। রাশেদ বলে, তোরা কারারে এখানে কেন এসেছিস? যদি নিজের জীবনে মায়া থাকে তবে এখন এখান থেকে পালা, না হলে তোদের লাশ এই বাড়িতেই পড়ে থাক। অর্ক বুকের ওপর থেকে হাত ছেড়ে দিল। তারপর একটা ছুরি বের করে কোনো নোটিশ ছাড়াই ডান হাতটা জোরে সুইং করায়। ছুরিটা ছুঁড়ে মারে রাশেদের দিকে। চাকুটা গিয়ে সরাসরি রাশেদের হাতে কবজির হাড়ের ভেতর ঢুকে এপাশ ওপাশ হয়ে যায়। রাশেদ ব্যথায় চিৎকার করে হাত থেকে বন্দুকটা মাটিতে ফেলে দিল। আয়াত ভয়ে পিছিয়ে গেল। সে সামনে তাকায়। আয়াত ওর থেকে দূরে অর্ক, সিয়াম আর মাসুমকে দেখল। ওদের মুখে কার্টেল গ্যাংয়ের মাস্কগুলো পরা আছে। আয়াত চিনে ফেলে যে এরা আর কেউ না, এরা হলো কার্টেল গ্যাংয়ের লোক। তার সহকারী পাবলুর বর্ণনা অনুসারে তাদের করা ভিডিওতে একই রকম মাস্ক আর পোশাক দেখেছিল আয়াত। আয়াত ভয়ে পুরো জমে যায়। সে ভাবতে থাকে যে এই ডেঞ্জারাস সাইকো গ্যাংয়ের লোকেরা এখানে কেন এসেছে। তবে কি এরা তাকে খুন করতে এসেছে? রাজু গুলি করে অর্কদের দিকে। অর্কের পাশে পড়েছিল একজন গার্ডের লাশ। অর্ক সেটা তুলে নিয়ে তার সামনে ধরে। গুলিগুলো এসে লাগে গার্ডের গায়ে। রাজু লাগাতার গুলি করে। রাশেদ বলে, পাগল হয়ে গেছিস? বুলেট খরচ করিস কেন? দেখছিস না ওরা সেবে দাঁড়িয়ে আছে? রাশেদ হাতের ব্যথা সহ্য করে অন্য হাত দিয়ে তার পিস্তলটা তুলে নিল। রাশেদ যখন গুলি করতে যাবে তার আগেই অর্ক আর সিয়াম দৌড়ে আসে ওদের কাছে। অর্ক রাজুর মুখে ঘুষি মারতে যাবে। রাজু তার আগে সরে গিয়ে অর্কের বুকে একটা ঘুষি দেয়। অর্ক সরে যায়। সিয়াম রাশেদের ক্ষত হাতে লাথি মারে। রাশেদ সরে না। সে এগিয়ে এসে সিয়ামের মুখে ঘুষি মারতে যাবে। সিয়াম হাত দিয়ে তা ধরে নেয়। এরপর চারজনের ভেতরে ফাইট শুরু হয়। অর্ক আর সিয়াম মার খাচ্ছে ভালোই। অর্ক সিয়ামকে বলে, না, এভাবে হবে না রে। চল, যে কোনো একজনকে দুজন মিলেই টার্গেট করি। অর্ক রাশেদের দিকে এগিয়ে যায়। রাশেদ যখন অর্ককে মারতে আসবে তখনই সিয়াম এসে একটা ছুরি রাশেদের গলার মাঝখানে সোজাসুজি ঢুকিয়ে দিল। রাশেদ গোগো শব্দ করতে করতে মেঝেতে পড়ে ছটফট করতে থাকে। ওদিকে অর্ক রাজুর কাছে আসে। রাজুকে ঘুরে একটা লাথি দেয়। রাজু পড়ে গেল মাটিতে। অর্ক রাজুর দুই চোখের ভেতর বুট জুতো দিয়ে জোরে লাথি মারে। রাজুর চোখ চেপে ধরে চিৎকার করতেই মাসুম পিস্তল দিয়ে রাজুর বুকে পরপর 5টা গুলি করে পুরো ঝাঁঝরা করে দিল। সিয়াম রাশেদের লাশের উপর দাঁড়িয়ে আবার চাকুটা টেনে বের করে ওর পেটের ভেতর কয়েকবার গেঁথে দেয়। এই বীভৎস খুন নিজের চোখের সামনে দেখে আয়াত ভয়ে নিজের 2 হাত দিয়ে মুখ চেপে ধরে। এক কোণে গুটিসুটি মেরে বসে থাকে। তার পুরো শরীর তখন থরথর করে কাঁপছে। অর্ক নিজের জ্যাকেট লেগে থাকা রক্তগুলো হাত দিয়ে ঝেড়ে ফেলে। সে ধীর পায়ে ঘরের কোণে বসে থাকা আয়াতের একদম সামনে এসে দাঁড়ালো। অর্কর চোখের মণি দুটো তখনও এক অদ্ভুত নেশায় কাঁপছে। সে আয়াতের ভয়ার্ত ফর্সা মুখের দিকে তাকিয়ে জোরে শব্দ করে একটা হাসি দিল। তারপর বলে, ম্যাম, সময় বড্ড খারাপ জিনিস। আজ আপনি কারো পিছনে লাগলেন, সে আপনাকে উপরে পাঠাতে একবারও ভাববে না। তবে আমাদের দরকার ছিল পাবলিসিটি, আর সেটা আপনার মাধ্যমে হয়েছে। এজন্য রিটার্ন গিফট দিয়ে গেলাম। ভয় নেই আর। কথাটা বলে অর্ক সিয়াম আর মাসুমকে ইশারা করে। তারপর একসাথে সেখান থেকে চলে যায়। রাফাত সব ঘরে বসেই সিসি ক্যামেরাতে সব কিছু দেখছে, সব রেকর্ডও করে নিয়েছে। এবার ভিডিওটি এডিট করে, যেটা পুরোটা একটা ফাইল বানায় আর আরেকটা অর্ধেক কেটে নেয় ভিডিওটা। আয়াত সিঁড়িতে স্তব্ধ হয়ে বসে থাকে। তার মস্তিষ্ক তখন পুরো অচল হয়ে গেছে। সে নিজের মনকে কোনোভাবে শান্ত করতে পারছে না। সে অবাক হয়ে ভাবে, এই কার্টেল গ্যাংয়ের ক্রাইম ভিডিও পাবলিশ করে সে নিজে যাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছিল, সে মোস্ট ওয়ান্টেড গ্যাংয়ের সাইকো খুনিরা আজ হুট করে এসে তাকে গুন্ডাদের হাত থেকে বাঁচালো। কিন্তু কেন বাঁচালো তারা তাকে? এর পেছনে আসল রহস্যটা কি? আজ ঘরে ঢুকে সোফাতে বসলো। সে কিছুতেই বুঝতে পারে না যে আসলে কি হচ্ছে ওর সাথে। নিলয় চটের বিছানার ওপর চুপচাপ শুয়ে আছে।
বুড়ো গাছপালার ভেষজ প্রলেপ আর পাতার রসের কারণে তার শরীরের কেটে যাওয়া ও ছিলে যাওয়া রক্ত জমা স্থানগুলো এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছে। শরীরের ভেতরে ব্যথার তীব্রতাও আগের চেয়ে অনেকখানি কম। জঙ্গলের ভেতরের গুহায় আশ্রয় পাওয়ার পর থেকে ওই মাঝবয়সী মহিলাটিকে তাকে যেভাবে দিনরাত এক করে সেবা করছে তা নিলয় কল্পনাতেও কখনো আশা করেনি। সে মনে মনে ভাবে, যেখানে নিজের রক্তের মানুষরাই হুট করে পর হয়ে যায়, সেখানে সম্পূর্ণ অচেনা এক নারী তার জন্য এত কিছু কেন করছে? কেনই বা সে এখানে একা পড়ে আছে? তার সাথে অন্য কোনো মানুষ থাকে না কেন? এইসব নিলয় কিছুতেই মেলাতে পারে না। ঠিক তখনই নাজিয়া বাইরে থেকে কিছু খাবার নিয়ে গুহার ভেতর প্রবেশ করে। সে খাবারগুলো নীলয়ের ঠিক সামনে এনে নামিয়ে রাখলো। নীলয় বিছানায় সোজা হয়ে বসার চেষ্টা করতেই নাজিয়া তাকে সাহায্য করে। নীলয় খাবারের দিকে না তাকিয়ে নাজিয়ার চোখের দিকে সরাসরি তাকালো। উঠছো কেন? শুয়ে থাকতে পারতে। একটু বসতে চাই। আচ্ছা। নাজিয়া কিছু বলল না। নীলয় পিঠ দেয়ালে হেলান দিয়ে আরাম করে বসলো। কিছুক্ষণ চুপ করে থাকে সে, তারপর বলল, আচ্ছা আন্টি, আপনার সাথে এই গুহাতে আর কোনো মানুষ থাকে না? আপনি এখানে একা থাকেন? কত বছর ধরে আপনি এই জঙ্গলের ভেতরে এভাবে আছেন? আপনাকে ভালো করে দেখলে কিন্তু এখানকার লোকাল কোনো মানুষ মনে হয় না। এমনকি আপনি কোনো আদিবাসীও নন। তাহলে এই বর্ডারের পরিবেশের ভেতর আপনি কেন এভাবে নিজেকে লুকিয়ে রেখেছেন? নাজিয়া নীলয়ের এত প্রশ্ন শুনে কোনো কথা বলে না। সে নিজের হাতের মাটির পাত্রটা রেখে নীলয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। তার চোখের কোণে এক মুহূর্তের জন্য যেন এক ফোঁটা পানি জমতে গিয়েও থমকে যায়। সে একটা জোরে দীর্ঘশ্বাস নিয়ে নিজের মনের ভেতরের আবেগ আড়াল করার চেষ্টা করে। সে শান্ত গলায় বলে, এ নাও, খাবারগুলো জলদি খেয়ে নাও। তোমার পায়ের ভাঙা হাড়ে জয়েন্ট আর ক্ষতগুলো ঠিক হয়ে গেলেও তুমি চলে যাও এখান থেকে। নীলয় খাবারের থালায় হাত না দিয়ে নাজিয়ার হাতটা আলতো করে চেপে ধরে। সে গম্ভীর করে বলে, আপনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে আপনি অন্য কথা কেন তুলছেন? কে আপনি? আমাকে আপনি চেনেন কিভাবে? তোমাকে চিনব কিভাবে? চিনি না, দেখিনি কখনো। না, আপনি আমাকে চেনেন। যদি নাই বা চেনেন, তাহলে আপনি কেন প্রথম দিন রাতে আমার গায়ে পাতার প্রলেপ লাগানোর সময়ও ওভাবে চুপ করে কাঁদছিলেন? আমার কোমরের ডান পাশে থাকা ওই কালো দাগটার উপর আপনি বারবার নিজের কাঁপা কাঁপা হাত দিয়েও ওভাবে হাত বোলাচ্ছিলেন কেন? আপনি কেন বলেছিলেন যে আমি তাহলে এখনও বেঁচে আছি? আপনি কি আমাকে আগে থেকেই চেনেন? মিথ্যা বলবেন না কিন্তু। নাজিয়া নীলয়ের থেকে নিজের হাতটা সরিয়ে নিয়ে উঠে দাঁড়ালো। সে নীলয়ের থেকে নিজের মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে নিজের গলার আওয়াজ স্বাভাবিক করার চেষ্টা করে বলে, বললাম তো চিনি না। আমি তোমাকে কেন চিনতে যাব? আমি তো জঙ্গলে থাকি, কিভাবে চিনব তোমাকে? তোমার সাথে আমার এর আগে কোনো দিন কোথাও দেখা হয়নি, তাই অহেতুক এসব কথা বলা বন্ধ করো। নীলয় নাজিয়াকে ছাড়ার বান্দা না। সে বিছানা থেকে কোনো মতে ভর দিয়ে একটু এগিয়ে গিয়ে আবার নাজিয়ার হাতটা আঁকড়ে ধরে। সে নাজিয়ার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, দয়া করে আমার সাথে কোনো লুকোচুরি করবেন না প্লিজ। আপনার ওই চোখের চেনা চেনা দৃষ্টি আর ভেতরের কান্না আমাকে স্পষ্ট বলে দিচ্ছে যে আপনি কিছু একটা লুকাচ্ছেন। আপনি আমাকে সত্যি করে বলুন, আপনি আমাকে চেনেন কি না? না, চিনি না তোমাকে। বলুন বলছি। নাজিয়া হাত ছাড়তে চাইলেও নীলয় চেপে ধরে। হাত ছেড়ে দাও। বলুন আগে, আপনি কি আমাকে চেনেন? না। চোখের দিকে তাকিয়ে বলুন। নাজিয়া থামলো, চোখ নামিয়ে রাখে সে। নাজিয়া বলে, কিছু জিনিস না জানলেই ভালো থাকা যায়? আমি ভালো না থেকে জানতে চাই। নিলয়। বলুন। নাজিয়া চুপ হয়ে গেল। নীলয় আবার প্রশ্ন করে, আমার নাম জানেন তো আপনি? কে বলেছে? তুমি বলেছিলে। বলেছিলাম কারণ আপনি জিজ্ঞেস করেছিলেন। আমার নাম জানার পর আমি জিজ্ঞেস করলাম, কেন জিজ্ঞেস করলেন আমার নাম? তখন বলেছিলেন এমনি, কিন্তু এমনি কেউ জিজ্ঞেস করে না। বলুন। নাজিয়া ধীর হাত সরিয়ে নিল, দূরে সরে গিয়ে বসলো, তারপর বলে, আমি কিছু জানি না। আপনি জানেন না। সেই দিন আমার দাগ দেখে কাঁদলেন কেন? অচেনা কারোর দাগ দেখে কাঁদে না কেউ। নাজিয়া কোনো কথা বলল না। নীলয় উঠে দাঁড়ালো, পায়ে ব্যথা ওর, তবুও দাঁড়ালো। ধীরে এগিয়ে গেল, নাজিয়ার সামনে এসে দাঁড়িয়ে বলল, আন্টি।
নাজিয়া মুখ ফেরালো না। নিলয় তার সামনে হাঁটু মুড়ে বসলো, নিচ থেকে ওপরে তাকালো। আপনি আমাকে চেনেন, আমি জানি। বলুন প্লিজ। খাবার রেখে আসছো, যাও খাও। বলুন। নিলয়। দুজন চুপ হয়ে গেল। ওদিকে ম্যাডনেস গ্যাংয়ের লিডার শাকিলের নাম্বারে একটি ভিডিও ক্লিপ এসেছে। ভিডিওটা পুরোটাই আছে তার লোক কিভাবে স্নাইপিং করে আদনানের গার্ডদের মারলো, তারপর ওরা ভিতরে ঢুকলো। সবাইকে কিভাবে মারলো এ অবধি দেখে শাকিল অনেক খুশি। তার লোকেরা তাহলে খবর পড়া মেয়েটাকে তুলে আনবে। তারপর সে আবার ভিডিও প্লে করে। ওর লোকেরা যখন আয়াতকে টেনে বের করে আনে তখনই সেখানে চলে আসে মাস্ক পরা 3জন ছেলে। ওরা সবাই মিলে ওর 3জন লোককে মেরে ফেলে। শাকিল এটা দেখার সাথে সাথে চমকে যায়। এমন সময় ঠিক সেই নাম্বার থেকেই কল আসলো। শাকিল দ্রুত রিসিভ করে। ফোনের ওপাশ থেকে রাফাত বলে, স্যার, আমি রাশিদের লোক বলছি। রাশিদ ভাই মেয়েটাকে আনতে পারেনি। ওখানে কার্টেল গ্যাং নামে একটা দল এসে সবাইকে মারছে। আমি ভিডিওটা পাইছি, আপনাকে দিলাম। তুই কি করছিলি সত্যি করে বল। স্যার, বললাম তো, আমি রাশিদ স্যারের পরিচিত একজন লোক বলছি। আমি ওদের সাথেই ছিলাম। মেয়েটাকে ওরা আদনানের বাড়ি থেকে তুলে নিয়ে আসতে চেয়েছিল। ঠিক তখনই কার্টেল গ্যাংয়ের লোকেরা আসে। ওরা 3জনই ওখানে স্পট ডেড হয়ে গেছে স্যার। শাকিল ফোনটা রাখে। সে একটা সিগারেট জ্বালালো। মাথাটা যেন ওর কাজ করছে না। তার চোখ দুটো রাগে বড় বড় হয়ে গেল। বর্ডার জোনে তার চেয়ে হিংস্র আর কেউ নেই বলে সে জানতো। সে ভাবতে থাকে তার চেয়েও বেশি হিংস্র আর কে থাকতে পারে যে তার 3 সেরা শুটারকে খতম করে দিল। শাকিল রুমের টেবিলটা এক লাথিতে উল্টে ফেলে দেয়। সে চিৎকার করে বলে, তোরা একটা আস্ত সুরে বাচ্চা এখানে বসে আছিস। আমার এত বড় ক্ষতি হয়ে গেল আর তোরা কেউ কিছুই জানিস না। তোরা এখনই এই এলাকা থেকে বের হ। ওই আদনানের ফ্যামিলি আর ওই ভিডিও পাবলিশ করা মেয়েটার বিষয়ে ডিটেলস খোঁজ খবর নিয়ে আয়। ওদের পিছনের আসল পাওয়ারটা কার তা আমার জানা দরকার। শাকিলের কথা শুনে ওর লোকেরা রুম থেকে বের হয়ে যায়। ওদিকে রুমের ভেতরে চেয়ারে শান্ত ভঙ্গিতে বসেছিল রুশো। রুশো এতক্ষণ চুপচাপ সবার কথা শুনছিল। তারা কার্টেল গ্যাংয়ের অফার নিয়ে আলোচনা করছে অনেকটা সময় ধরে। রুশো হাতের গ্লাসটা টেবিলে রেখে একটা লম্বা শ্বাস নেয়। রুশো শফিকের পলিটিক্যাল টিমের মেম্বারের ইতিহাসটা খুব ভালো করেই জানে। সে নিজের চেয়ারে কিছুটা হেলান দিয়ে বসে শাকিলদের দিকে তাকিয়ে বলে, তোমরা আসলে কার্টেল গ্যাং আর আদনান চৌধুরীকে যতটা সহজ ভাবছো, ওরা আদতেও ততটা সহজ নয়। এই কার্টেল গ্যাংয়ে আসল মারাত্মক ডেঞ্জারাস একটা দল মনে হচ্ছে। ওরা শুধু টাকার জন্য নয়, অনেক বড় কিছু খেলার জন্য নেমেছে। ওরা তোমাদের সব কথা রেকর্ড করেছে, পরে কাজে লাগাবে তাদের। তাই যা করবে সাবধানে। যদি রাজি হও তবে আগে তোমাদের কল রেকর্ড ফাইল চাইবে। ঠিক এজন্যই আপনাকে আমরা ছাড়িয়েছি। আপনি ছিলেন সে সময়কার মাফিয়াদের একজন। আপনার মতো লোকের সাথে থাকলে বুদ্ধিতে হারাতে পারবে না কেউ। শফিকের কথা শুনে মুচকি হাসল রুশো। সে সময়কার কথা মনে পড়ে গেল তার। একটা সময় মাফিয়া জগতে কি না করেছে সে। আন্ডারওয়ার্ল্ড এক সময় যাদের আন্ডারে ছিল, আজ তারা কেউ নেই। নতুন গ্যাং হয়েছে যারা কিনা বর্তমান সময়ে ভয়ঙ্কর গ্যাং। কিন্তু অতীত তো কোনো অন্য কথা বলে। শফিকের কথায় মনটা হু হু করে উঠল রুশোর। সে চেয়ারে হেলান দিয়ে বলে, আজ থেকে 30 বছর আগের কথা তোমাদের হয়তো মনে নেই। তখন তো তোমরা কেবল ছোটোখাটো ব্যবসায়ীদার বা কেউ সাধারণ মানুষ। সেই সময় এই মাফিয়া জগতের সবচেয়ে ভয়ঙ্কর আর সাইকো একজন লোক রাজত্ব করত। তার নাম ছিল নাসিম। সে ছিল এই আন্ডারওয়ার্ল্ডের ইতিহাসের সবচেয়ে ডেঞ্জারাস মাফিয়া। 90 দশকের দিকে পুরো দেশের মানুষ এই নাসিমের নাম শুনলে ভয়ে থরথর করে কাঁপত। আমি নিজেই নাসিমের বন্ধু ছিলাম, এমনকি তার রাইট হ্যান্ড হিসাবেও কাজ করছি দীর্ঘ সময় ধরে। আমি নিজের এই 2 হাতে মানুষের পর মানুষ কুপিয়ে লাশ বানিয়েছি একটা সময়। আর এই যে আদনান চৌধুরীকে তোমরা এখন দেখছো, সে ছিল নাসিম ভাইয়ের লেফট হ্যান্ড এবং বিশ্বাস্ত বন্ধু। আমরা 3জন যেখানে যেতাম আমাদের নাম শুনলে পুরো এরিয়ার মানুষ ভয়ে একদম চুপ হয়ে যেত। কত শত পুলিশকে আমরা মেরেছি, বর্ডার দিয়ে কত কোটি কোটি টাকার ড্রাগস আর মাল আমরা এ দেশে এনেছি, তার কোনো হিসেব নেই। দেশে বড় বড় মাফিয়ারা তখন আমাদের পায়ের কাছে কুকুরের মতো পড়ে থাকতো।
তোরা এই আদনানকে এত সহজে মারতে পারবি না। ওরে আমি নিজের হাতে তালুর মতো করে চিনি, কারণ তার শুরুটা তো হয়েছে মাফিয়ার সাথে মাফিয়াগিরি করে। রুশো একটু থামে, তারপর গ্লাসে ড্রিঙ্কস ঢেলে সেটাতে চুমুক দিল। তারপর জোরে একটা শ্বাস নিয়ে আবার বলতে শুরু করে, আদনান চৌধুরী আজ এমপি না হলেও সে চাইলে এদেশের পিএম হতে পারত, কিন্তু সে ইচ্ছে করে এত বড় উপরে ওঠেনি, কারণ সে খুব ভালো করে জানে যে এই এমপি চেয়ারের থেকেও দেশের পুরো সরকারের নিজের হাতে দড়ি দিয়ে পুতুলের মতো ঘোরাতে পারে। দেশের বড় বড় মন্ত্রী পর্যন্ত ওর সাথে এক টেবিলে উঠে বসে। আদনানকে তোমরা যতটা সাধারণ বা সহজভাবে দেখছো, সে এতটা সহজ মানুষ নয়। তবে আমি আদনানের সবচেয়ে বড় উইকনেস বা দুর্বলতাটা খুব ভালো করেই জানি। নাসিম ভাই মারা যাওয়ার পর আদনান একাই পুরো সাম্রাজ্য নিজের হাতে মুঠো নিয়েছে। আদনান সব কিছু চেয়ে ওর একমাত্র মেয়ে আয়াতকে ভালোবাসে। ওর কাছে টাকা আর ওর ওই মেয়ে, এই দুটো জিনিস সবচেয়ে বড়। সবাই রুশোর কথা শুনতে থাকে। ওদিকে নিলয়ের ভেতরের আবেগের বাঁধ ভেঙে যায়। সে নাজিয়ার কোনো যুক্তি আর না শুনে বিছানা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করে। তার পায়ের ভাঙা জায়গায় টান লাগতে সে ব্যথায় কুকিয়ে ওঠে এবং নাজিয়াকে নিজের দুই হাত দিয়ে জড়িয়ে ধরে। নিলয়ের চোখের কোণ দিয়ে তখন পানি গড়িয়ে পড়ছে। সে বলে, আমি আপনার পা ধরছি আন্টি, দয়া করে আমার সাথে আর মিথ্যা বলবেন না। আপনি বলুন আমি কেন মরে থাকব? আমার অতীতের জীবনে আসলে কি হয়েছিল? আমার এই কোমরের কালো দাগের সাথে আপনার কি সম্পর্ক? নাজিয়া আর নিজের ভেতরের আবেগ ধরে রাখতে পারে না। নীলর চোখের পানি আর তার এই আকুল আকুতি নাজিয়ার বুকের ভেতর 25 বছর ধরে জমে থাকা পাথরটাকে 1 সেকেন্ডে গলিয়ে দেয়। সে নিজের দুই হাত দিয়ে নিলয়ের মুখটা ওপরে তোলে। নাজিয়ার চোখ দিয়ে তখন অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। সে নিলয়ের কপালে একটা চুমু খেয়ে কান্না গলায় বলে, আমি তো ভেবেছিলাম তুই ওই দিন মরে গেছিস। 25 বছর আগে তোকে মারার কথা ছিল। তুই যে বেঁচে আছিস এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমি কতটা বছর ধরে প্রতিটা দিন সব সময় আল্লাহর কাছে শুধু একটাই মোনাজাত করতাম যে যদি আমার সন্তান বেঁচে থাকে তবে উপরওয়ালা যেন আমার মরে যাওয়ার আগে তাকে অন্তত একটা দিনের জন্য হলেও আমার সামনে এনে দাঁড় করাই। আল্লাহ আমার সেই দোয়া কবুল করেছে। আমি তাহাজ্জুদ নামাজ পড়ে প্রতিটা রাতে মোনাজাতে কেঁদে কেটে আল্লাহর কাছে শুধু তোকে ভিক্ষা চেয়েছি। উনি তোকে আমার কোলে ফিরিয়ে দিয়েছে। নিলয় নাজিয়ার এই কথাগুলো শুনে পুরো স্তব্ধ হয়ে যায়। সে বলে, আপনি এসব কি বলছেন? আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না। কে আপনি? কেনই বা আপনি আমার মতো একজন মানুষের জন্য জায়নামাজে বসে কাঁদবেন? আপনার সাথে আমার সম্পর্কটা কি? নাজিয়া নীলার মুখটা নিজের দুই হাতের তালুর মধ্যে শক্ত করে ধরে। সে নিজের মনের গভীর থেকে সমস্ত শক্তি এক করে কাঁপা কাঁপা গলায় বলে, কারণ আমি যে তোর আপন জন্মদাত্রী মা। তোর বাবার নাম ছিল নাসিম, আমি হলাম সেই নাসিমের স্ত্রী নাজিয়া, আর তুই হলি আমাদের ছেলে নিলয়। নিলয় নাজিয়ার থেকে এসব শোনার পর পুরো বাকরুদ্ধ হয়ে যায়। তার মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না। সে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। তার পুরো মাথাটা হঠাৎ করে চিনচিন করে ওঠে। তার শরীরের ক্ষত আর মারের ব্যথা যেন এই এক নিমিষেই কোথা থেকে হারিয়ে গেল। সে স্তব্ধ হয়ে পাথরের চাতলের ওপর সোজা হয়ে বসে পড়ে। সে ব্যান্ডেজ করা পায়ের দিকে তাকালো। ভাঙা পায়ের ব্যথাও যেন গায়েব হয়ে গেছে। নিলয় সামনে তাকালো, নাজিয়ার দিকে তাকালো সে। নাজিয়ার মুখের প্রতিটা রেখা, তার চোখের মায়া আর গলার আওয়াজ বারবার নিলয়ের ক্লান্ত মস্তিষ্কের ভেতরে একটা অ্যালার্মের মতো বাজতে থাকে। আমি তোর মা, আমি তোর মা, আমি তোর মা। নিলয় নাজিয়ার মুখ থেকে এইসব কথা শোনার পর নিজের কানকে যেন একদম বিশ্বাস করতে পারে না। সে কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকে। তার মাথাটা কেমন যেন ফাঁকা মনে হচ্ছে। তার চোখের সামনে বসা এই মহিলাটি তার জন্মদাত্রী মা। এটা ভাবতেই তার পুরো শরীর অবশ হয়ে আসে। নাজিয়া চোখের পানি আর ধরে রাখতে পারে না। সে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। নিলয় ধীর গলায় বলে, এইসব কি বলছেন আপনি? আমি আপনার নিজের ছেলে, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো ছোটবেলা থেকেই জানি যে আমার মা এবং বাবা দুজনেই এক দুর্ঘটনায় মারা গেছে।
আমি তো একজন এতিম ছেলে, আর সেই কারণেই আঙ্কেল আমাকে নিজের সন্তানের মতো করে তার কাছে রেখেছে। নাজিয়া আলতো করে নিজের ছেলের মাথার উপর হাতটা রাখে। সে গভীর মায়ায় নিলয়ের এলোমেলো হয়ে থাকা চুলগুলো একটু ঠিক করে দিয়ে কান্না ভেজা গলায় বলে, তোর এই আঙ্কেলটা কে রে খোকা? আদনান নাকি রুশো? নিলয় মায়ের মুখে রসুর নামটা শুনে নিজের মনের ভেতর একটা বড় ধাক্কা খায়। সে কিছুটা চমকে উঠে বলে, রুশো? এই নামটা তো আমি কোথায় যেন দেখেছি, মানে শুনেছি, ঠিক মনে পড়ছে না। নিলয় স্তব্ধ হয়ে বসে ভাবতে থাকে কি হচ্ছে ওর সাথে। সেদিন নিলয় জুবাইরের সাথে বের হয়েছিল আদনানের অফিস থেকে। ওই দিন রসু নামের লোকটা ওর সামনে এসে বলেছিল, তুমি দেখতে একদম নাসিম ভাইয়ের মতো হয়েছো। নিলয় তখন এই কথার কোনো মানে বোঝেনি, কিন্তু আজ নাজিয়ার মুখে সব শুনে তার মনে খটকা লাগে। তবে কি রুশো তাকে সত্যিই আগে থেকেই চিনত? নিলয়ের মাথাটা ব্যথায় ঝিমঝিম করে ওঠে। সে এখন কি করবে, কাকে বিশ্বাস করবে, কিছুই বুঝতে পারে না। নিলয় নিজের মাথাটা 2 হাত দিয়ে চেপে ধরে কিছুটা চিৎকার করে বলে, আপনি আমাকে পাগল পেয়েছেন? আপনি হুট করে এসে এসব কি আজে বাজে কথা বলছেন? নাজিয়া নিজের চোখের পানি মুছে নিলয় আরও কিছুটা কাছে এগিয়ে আসে। সে নিলয়ের গাল দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, আমি কোনো পাগল নই রে খোকা। তোর যখন মাত্র 1 বছর বয়স, তখন তুই সবে মাত্র নিজের পায়ে একটু একটু করে হাঁটা শিখেছিলি। কোনো কিছু পেলে বা দেওয়াল ধরে তুই দাঁড়িয়ে যেতি আর হেঁটে বেড়াতি। একদিন সন্ধ্যায় তুই তোর খেলনাগুলো নিয়ে খেলছিলি, ঠিক সে সময় হুট করে বিদ্যুৎ চলে যায়। তোর বাবা একটা মোমবাতি জ্বালিয়ে মেঝের ওপর রেখেছিল। তুই খেলতে খেলতে আচমকে এসে ওই মোমবাতির ওপরে আছড় খেয়ে পড়ে যাস। আমরা দুজন দৌড়ে আসি। কোলে নেবার পর দেখতে পাই তোর কোমরের ডান পাশের চামড়া আগুনে আঁচ লেগে জায়গাটা অনেকখানি পুড়ে গেছে। পরে ক্ষত শুকালে ওই চামড়ার জায়গায় কালো হয়ে গিয়েছিল। তোর কোমরে যে দাগটা দেখেছিস, এটা সেই মোমবাতির আগুনের দাগ রে খোকা। আদনান আঙ্কেল বলেছে আমার বাবা মারা গেছে, আর মাও মারা গেছে স্ট্রোকে। তাহলে আপনি কিভাবে আমার মা হন? ওহ, তাহলে তুই এখন ওই আদনানের কাছেই থাকিস, তাই না? আদনান মানুষটা মোটেও ভালো নয় রে বাবা। ও তোর জন্মদাতা বাবাকে নিজের স্বার্থের জন্য খুন করেছে। সে সেদিন আমাকে প্রায় মেরেই ফেলে দিয়েছিল, কিন্তু রুশো ভাই আমাকে নিজের আপন বোনের মতো শ্রদ্ধা করত। সে সেদিন আদনানের হাত থেকে বাঁচানোর জন্য রুশো ভাই আমাকে নিজের কাছে নিয়ে আসছিল, কিন্তু তোকে আদনান জোর করে নিয়ে যায়। আদনানের ওখান থেকে তোকে আমার কাছে ফিরিয়ে আনার জন্য যায় রুশো ভাই। তারপর সে বেশ কিছু সময় পর সারা শরীরে গভীর ক্ষত নিয়ে হাঁপাতে হাঁপাতে বাড়িতে ফিরে আসে এবং আমাকে দেখে বলে, ভাবি, তুমি আর 1 মুহূর্ত এখানে থেকো না, এক্ষুনি পালিয়ে যাও, কারণ আদনান এখন তোমাকেও মেরে ফেলার জন্য লোক পাঠিয়েছে। নাজিয়া একটু থামে, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে ওর। নিলয় চুপ করে সব শুনছে। নাজিয়া আবার বলে, রুশো ভাইয়ের গায়ে সেদিন রক্ত লেগেছিল। আমি ভয় পেয়ে জানতে চেয়েছিলাম যে রক্ত কেন তোমার গায়ে ভাই। রুশো ভাই তখন বলেছিল যে আদনানের বাড়িতে তোমার ছেলেকে আনতে গিয়ে আদনানের লোকদের সাথে আমার হাতাহাতি হয় ভাবি। আদনানকে মারতে যাব ছুরি দিয়ে, তখনই ওর বড় বউ দৌড়ে আসে আদনানের সামনে। আদনানের জায়গাতে আমি ভুল করে ওর স্ত্রী সোমাকে মেরে ফেলেছি। আদনান এখন পুরোপুরি সাইকো হয়ে গেছে। সে তার বউয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে আসছে। তোমাকে পেলে তোমাকেও মারবে। তোমার ছেলের জন্য হলেও তো তোমাকে বেঁচে থাকতে হবে ভাবি। আমি থানায় ফোন করে পুলিশ ডেকেছি। আদনান আর তার গুন্ডারা আমাকে এখানে এসে ধরার আগেই আমি পুলিশের কাছে স্যারেন্ডার করব। পুলিশের কাছে আদনানের বিরুদ্ধে এসব মাফিয়া বিজনেস আর নাসিম ভাইয়ের খুনের কথাটা ডিরেক্ট বলে দিব। তুমি এখন এখান থেকে দ্রুত পালাও। আমি তোমাকে একটা ঠিকানায় লিখে দিচ্ছি। সেখানে গেলে তুমি আগামী 5 বছরও কোনো কিছু করে বসে খেতে পারবে। তুমি কিছুদিনের জন্য সেখান থেকে সব টাকা পয়সা নিয়ে দূরে কোথাও চলে যেও। আমি যদি জেল থেকে কোনো দিন ফিরে আসতে পারি, তবে আমি নিজে গিয়ে তোমার সাথে কন্ট্যাক্ট করব। এ নাও, তুমি শুধু এই ফোন আর সিম কার্ডটা সবসময় নিজের কাছে রেখো। সময় সুযোগ বুঝে পরিস্থিতি ঠিক হলে ওটা অন করবে। এতটুকু বলে থামলো। নিলয় অবাক হয়ে শুনছে, কোনো শব্দ করছে না। নাজিয়া একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে থাকে,
রুশো ভাইয়ের এই কথা শোনার পরই আমি তোকে ছোঁয়ারা চলে আসি। সেদিন আদনানের লোকেরা রুশো ভাইকে পিটিয়ে আধমরা করে এবং তোর বাবার বাকি সমস্ত লোকেদের এক এক করে গুলি করে মেরেছিল। তোর বাবা ছিল একজন বিরাট মাফিয়া। আমি প্রথমে রুশো ভাইয়ের ঠিকানায় যাই, সেখানে একটা মহিলার কাছ থেকে সব কিছু বুঝে নিয়ে আমি সিলেটে চলে আসি। এই গুহার ভিতরে আমি একটানা 20 বছর লুকিয়ে আছি রে খোকা। রুশো ভাই জেলে যাই, আমি প্রায় তার দেওয়া ফোন অন রাখতাম, এরপর অন করে রেখেছিলাম, কিন্তু কারো কখনো কল আসেনি। রুশো অনেক চেষ্টা করেছিল তোকে আদনানের থেকে এনে আমার কাছে ফেরত দিতে, কিন্তু সে চেষ্টা করে তোকে আদনানের হাত থেকে উদ্ধার করতে আমরা কাছে আনতে পারিনি। আদনান তার আগেই তোকে নিজের পার্সোনাল সেফ হাউসে নিয়ে যায়, এরপর সে তোকে বড় করে নিজের কাছে রেখে দিয়েছে। সে সময় আদনান নিজেরও একটা কন্যা সন্তান ছিল, যে তোর থেকে বয়সে মাত্র কয়েক মাসের ছোট ছিল। নিলয় কথাগুলো শুনে হাঁ করে বসে থাকে। তার শরীরটা যেন অবশ হতে শুরু করেছে, তার মাথার ভেতরটা যেন এখন আরও ঝিমঝিম করা শুরু করে দিয়েছে। সে এসব সত্য কিছুতেই হজম করতে পারছে না। কি থেকে যায় কি হয়ে গেল তা সে নিজেও মেলাতে পারছে না। তার মানে ছোট্টবেলা থেকে সে যাদের মরা বাবা মা বলে জেনে এসেছে তারা আসলে মরেনি, তার বাবা খুন হয়েছিল, আর তার নিজের জন্মদাত্রী মা আদনানের ভয়ে এই জঙ্গলের ভেতর একা দিন কাটাচ্ছে। নিলয় আবার নাজিয়াকে প্রশ্ন করে, কিন্তু আমি যে নিজের চোখে আদনানের বউকে মারা যেতে দেখেছি। আয়াত মানে আদনানের মেয়ে তার মাকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করেছিল। ওটা আদনানের বউ ছিল না রে খোকা, ওটা ছিল আদনানের শালিকা, মানে আয়াতের খালা। তার বোন মারা যাওয়ার পর থেকে আদনানের বাড়িতে স্থায়ীভাবে থাকতো। আদনানের মেয়ে আয়াত তোকেই হয় তো নিজের মা বলে জানাতো এবং মা বলেই ডাকতো। নিলয় একদম চুপ করে বসে থাকে। সে নিজের মুখের ভাষা হারিয়ে ফেলেছে। ২৬ বছর বয়সে এসে সে প্রথমবারের মতো নিজের আসল মায়ের মুখ দেখছে। সে নাজিয়ার চোখের দিকে তাকিয়ে দেখতে পায় যে তার মায়ের এই দুটো চোখ একদম হুবহু তার নিজের চোখের মতোই দেখতে। এর মানে তার মায়ের চোখ দুটোই সে পেয়েছে। নিলয় জীবনে কখনো মায়ের হাতের আদর বা মায়ের মুখ দেখেনি, তবে মায়ের ভালোবাসা কেমন হতে পারে তা সে যখন রাস্তার অন্য অন্য ছেলে মেয়েদের নিজের মায়ের সাথে হাসি খুশি থাকতে দেখত, তখন তার প্রায় মনে হতো যে ইস, আমারও যদি মা বেঁচে থাকতো। নাজিয়ার কথাগুলো শেষ করে নিজের চোখের পানি মুছতে মুছতে ধীর পায়ে গুহার ভেতর থেকে বের হয়ে চলে যায়। নিলয় নাজিয়ার চলে যাওয়া দেখল। তারপর নিলয় একা একা বসে ভাবতে থাকে যে তার কি এখন নাজিয়াকে মা বলে ডাকা উচিত, কিন্তু সে কি মুখে তাকে মা বলে ডাকবে? তার আঙ্কেল কেন তার বাবাকে মেরেছিল? এটা তো কোনোভাবেই হতে পারে না। আদনান চৌধুরীর মতো এত ভালো মানুষ সে নিজের জীবনে আর দ্বিতীয়টি দেখেনি। আদনান চৌধুরী তার ছোট থেকে আজ পর্যন্ত নিলয়ের সাথে কখনো কোনো খারাপ আচরণ বা কড়া ভাষায় কথা বলেনি, বরং নিলয় কিছু চাওয়ার আগেই আদনান চৌধুরী তা এনে ওর সামনে হাজির করে দিয়েছে। যে মানুষটা তাকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসে, সে মানুষটা কখনো কাউকে খুন করতে পারে না। সে কিভাবে এই সত্যটা নিজে বিশ্বাস করবে তা সে ভেবে পায় না। ওদিকে রত্নপুর সিটি থেকে আদনান তার বিশাল মাফিয়া বাহিনী নিয়ে বের হবার প্রস্তুতি নিয়েছে। নিলয়কে মারার শাস্তি সে শাকিলকে বুঝিয়ে দিয়ে আসবে। আদনান চৌধুরী তার পুরনো মাফিয়া জগতে আবার পা দিয়েছে। এমন সময় একটা অচেনা নাম্বার থেকে তার ফোনে একটা ভিডিও ক্লিপ মেসেজে আসে। আদনান চৌধুরী নিজের ফোনটা পকেট থেকে বের করে ওটা চেক করলো। ভিডিওটা প্লে করা মাত্রই তার চোখের সামনে ভেসে ওঠে এক লোমহর্ষক দৃশ্য। সে দেখতে পায় যে তার বাড়ির গেটে এবং ছাদে থাকা সব সিকিউরিটি গার্ডগুলি খেয়ে পড়ে আছে। তারপর জ্যাকেট পরা দুজন ছেলে গেট দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং আয়াতকে টেনে আনে বাহিরে। আয়াতকে চড়ও মারে। আয়াত ব্যথায় ছটফট করছে। তারপর ভিডিওতে আর কিছু দেখানো নেই, ওখানেই ক্লিপটা শেষ হয়ে যায়। এই সিন দেখা মাত্রই আদনান চৌধুরীর মাথাটা পুরো চক্কর দিয়ে ওঠে। সে রাগে টেবিলে জোরে একটা লাথি মারে। সে সিলেটে যাওয়ার প্ল্যান থামিয়ে দেয়। সে মাফিয়াদের সাথে নিয়ে জুবাইরকে নিয়ে নিজের বাড়ির দিকে ফিরে আসলো। সে গাড়ি থেকে নেমে দেখতে পায় যে তার বাড়ির গেটের সামনে তার বিশ্বস্ত গার্ডদের লাশ রক্তাক্ত অবস্থায় মরে পড়ে আছে।
দূরে সেই জ্যাকেট পরা দুজনের লাশও আছে। তাদেরকে বিচ্ছিরিভাবে মারা হয়েছে, কিন্তু তারা মরল কী করে? সিসি ক্যামেরা থেকে ভিডিও আর নেই। কে এসেছিল, কারা মারল তাদের, তার মেয়ে কোথায়? দৌড়ে আদনান তার বাড়ির ভেতরে ড্রয়িং রুমে প্রবেশ করে। তার বাড়ির ভেতরেও 12 জন হাইলি ট্রেন্ড সিকিউরিটি গার্ড মরে পড়ে আছে। আর লিভিং রুমের সোফাতে একা চুপচাপ বসে থাকে। তার চারপাশের পরিবেশটা তখনও থমথমে হয়ে আছে। সে নিজের ঘরের মেঝের দিকে তাকিয়ে চিন্তা করে চলেছে যে কার্টেল গ্যাংয়ের লোকেরা হুট করে এসে কেন তাকে ওই বর্ডারের গুন্ডাদের হাত থেকে বাঁচালো, অথচ সেই তো কার্টেল গ্যাংয়ের বিরুদ্ধে কথা বলেছিল। যেখানে ওরা এসে আয়াতকে মেরে ফেলার কথা, সেখানে তাকে মারার বদলে ওরাই তাকে কেন বাঁচালো? এর পেছনে কি কারণ থাকতে পারে? ঠিক তখনই আদনান চৌধুরী ভেতরে আসে। সে চারপাশে মরে পড়ে থাকা 12 জন সিকিউরিটি গার্ডের লাশ দেখে ভয় পায়, কিন্তু ঘরে ঢুকেই যখন সে নিজের একমাত্র মেয়ে আয়াতকে একদম অক্ষত অবস্থায় সোফায় বসে থাকতে দেখে, তখন সে যেন এক দীর্ঘশ্বাস ফেলে শ্বাস নেয়। আদনান চৌধুরী আর দৌড়ে এসে নিজের মেয়েকে 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। তার চোখের কোণ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ে। সে আয়াতের মুখের দিকে তাকিয়ে অস্থির গলায় জিজ্ঞাসা করে, আয়াত, আয়াত তুই কেমন আছিস রে মা? তোর কোনো ক্ষতি করেনি তো ওরা? তোর শরীরে কোনো কোথাও আঘাত লাগেনি তো? ওরা কারা ছিল মা? আয়াত নিজের বাবাকে ফিরে পেয়ে আরও শক্ত করে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে ওঠে। সে বাবাকে জাপটে ধরে রেখে আতঙ্কিত গলায় বলতে থাকে, আমি একদম ঠিক আছি বাবা, চিন্তা নেই। তবে ওরা বর্ডারের লোক ছিল, আর নিলয়ের কোনো বড় ক্ষতি হয়নি তো বাবা? আজ 1 সপ্তাহ হয়ে গেল, অথচ নিলয়ের কোনো খোঁজ খবর আমরা কেউ পাচ্ছি না। যারা আমাকে মারতে আসছিল, তুলে নিয়ে যাচ্ছিল, ওদের ভেতরে একজন বলেছিল বর্ডারের ওই ভিডিওর খবরটা তোর কাছে কে পাঠিয়েছে, কে তোকে ওই ভিডিওটা দিয়েছিল, তার নামটা এক্ষুনি বল। তাকে যদি আমাদের বস একবার খুঁজে পাই, তবে তাকে মাটির তলা থেকে বের করে জ্যান্ত খতম করে দেবে। আদনান চৌধুরী মেয়ের প্রশ্ন শুনে হুট করে কোনো কথা বলতে পারে না। সে চুপ হয়ে থাকে। সে এই মুহূর্তে নিজের কেবল তার মেয়ের জীবনের কথা ভাবছে, আর ওদিকে তার মেয়ের নিজের জীবনের এত বড় বিপদের মাঝে বসেও কেবল ওই নীলয়ের কথা ভাবছে। আদনান চৌধুরী অস্থিরতা লুকিয়ে আয়াতকে শান্ত হতে বলে। সে আয়াতের মাথায় হাত বুলিয়ে দেয়। আয়াত তখন নিজের বাবার চোখ দুটোর দিকে সরাসরি তাকিয়ে প্রশ্ন করে, বাবা, যারা এসে আমাকে মারতে চেয়েছিল ওরা বর্ডারের ম্যাডনেস গ্যাং, আর তাদেরকে এসে মেরেছে কারা জানো? কারা? কার্টেল গ্যাং। আদনান থমকে গেল। নামটা শুনে কেমন যেন একটা শীতল ভাব ওর সারা গা বেয়ে নেমে যায়। সে বলে, কি? কার্টেল গ্যাং? ওরাই তাহলে এদেরকে মেরেছে? হ্যাঁ, তারা শাকিলের লোকেদের মেরে চলে গেছে। আমাকে কিছু বলেনি, শুধু হেসে চলে গেছে আর বলেছে সময় খুবই খারাপ একটা জিনিস। আদনান মেয়ের দিকে তাকালো। কার্টেল গ্যাং আয়াতকে বাঁচালো, কিন্তু কেন? এই গ্যাং কি চায়? তারা কি আদনানের বিরুদ্ধে নাকি পক্ষে, নাকি নিজেদের কোনো হিসাব আছে এখানে? আদনান জুবাইয়ের দিকে তাকালো। দরজা বন্ধ করো, আজ রাতে কেউ বাইরে যাবে না। জুবাইয়ের মাথা নাড়ল। আদনান আবার আয়াতের দিকে তাকালো। মেয়েটা কাঁপছে না, আর শক্ত হয়ে বসে আছে, কিন্তু চোখে একটা অদ্ভুত ভাব, যেন ভয়ের চেয়ে প্রশ্ন বেশি। নিলয় কোথায় বাবা? আদনান যে ভয়টা পাচ্ছিল সেটাই একটু পর পর তার মেয়ে সে বিষয়ে প্রশ্ন করছে। কিভাবে বলবে যে নিলয় মারা গেছে, ম্যাডনেস গ্যাং তাকে মেরে ফেলেছে? সে জোরে জোরে শ্বাস টেনে বলল, আসবে? কখন? শীঘ্রই। বাবা, তুমি আমাকে সত্যি বলো, ওই কাটলের গ্যাং এর লোক এসে আমাকে কেন বাঁচালো? ওরা তো চাইলে আমাকেও খুন করতে পারতো। কারা ওরা বাবা? তুমি কি ওদের আগে থেকেই চেনো? আদনান চৌধুরী আয়াতের চোখ দুটো কিছুটা এড়িয়ে গিয়ে মাথা নাড়ে। সে শান্ত গলায় বলে, না আয়াত, আমি ওদের কাউকেই চিনি না। তোরা তো একটা সাধারণ পলিটিক্যাল ফ্যামিলির লোক, ওরা তোকে কেন বাঁচাবে তা আমিও তো বুঝতেই পারছি না। ওরাই হয়তো একটু আগে আমার ফোনে এই বাড়ির অ্যাটাকের ভিডিও ফুটেজ পাঠিয়েছে, আর ওটা দেখার পরেই আমি এখানে এসেছি। ওরা নিশ্চিতভাবে আমার এই পাওয়ারের কথা খুব ভালো করেই জানে, আর ঠিক এই কারণেই হয়তো আন্ডারওয়ার্ল্ডে সবার সাথে ওদের ঝামেলা হলেও আমার ফ্যামিলির সাথে ওরা কোনো সরাসরি ঝামেলা করতে আসেনি।
আয়াত বাবার কথা শুনে পুরোপুরি শান্তি পায় না। ওদিকে গুহার ভেতরে বসে আছে নিলয়। দরজার দিকে তাকায় সে, কেউ নেই। সে উঠে দাঁড়ালো। ভেষজ প্রলেপের কারণে সে আজকে নিজের 2 পায়ে ভর দিয়ে হাঁটতে পারছে। পায়ে ব্যথাটা এখন নেই। নিলয় আবার তাকালো বাহিরের দিকে। তার মায়ের পরিচয় দেওয়া নাজিয়া তখন গুহার পেছনের জঙ্গলে শিকার ধরতে বেরিয়েছে। নিলয় এখানে থাকার কোনো প্রয়োজন বোধ করে না। সে নিজের প্রশ্নের উত্তর খোঁজার জন্য গুহা থেকে বের হয়ে চলে গেল। সে কাউকে কিছু না বলে, কোনো বিদায় না জানিয়েই একা একা গুহা থেকে বের হয়ে আসে। তারপর পুরো একটা দিন ধরে নিলয় পাহাড়ি রাস্তা ও জঙ্গল একা একা পায়ে হেঁটে পাড়ি দেয়। সে আঁকাবাঁকা খাড়া পথ পার হয়ে বিকালের দিকে সেই পরিচিত গ্রামে এসে পৌঁছালো। সেখানে এসে সে নৌকার উপরে থাকা এক রুমের ছোট ঘরটায় ভেতর প্রবেশ করে। রুমে ঢুকেই সে মানিব্যাগ আর ফোনটার দিকে তাকালো। মানিব্যাগটা খুলে ভেতরের একটা সাদা কাগজ বের করলো। সেখানে একটা নাম্বার লেখা আছে। নাম্বারটা রুশোর নাম্বার। নাম্বারটা রুশোই তাকে দিয়েছিল। নিলয় তার ফোনটা অন করে। ফোনটা অন হওয়া মাত্রই নেটওয়ার্কের সিগন্যাল পাওয়ার সাথে সাথে ফোনের স্ক্রিনে অটোকল অপশনের নোটিফিকেশনে স্ক্রিন পুরো জ্যাম হয়ে যায়। নিলয় স্ক্রিনের দিকে তাকিয়ে দেখতে পায় যে এই 1 সপ্তাহে তার ফোনে প্রায় 350টি মিসড কল জমা হয়ে আছে, যার মধ্যে প্রায় 200টারও বেশি মিসড কল এসেছে আয়াতের নাম্বার থেকে, আর বাকি কলগুলো এসেছে আদনান, জুবাইর এবং জিহানের নাম্বার থেকে। নিলয় ফোনে ডায়াল প্যাডে গিয়ে রুশোর নাম্বারটা টাইপ করে পাঠালো। তারপর নাম্বারে কল প্রেস করে। ফোনের রিংটোন একবার বাজতেই ওপাশ থেকে কলটা রিসিভ হয়ে যায়। ওদিকে ঘরের ভেতরে চুপচাপ বসে আছে রুশো। আননোন নাম্বার থেকে কল আসতে দেখে কলটা রিসিভ করেও। সে গম্ভীর গলায় বলে, হ্যালো, কে বলছেন? আমি নিলয় বলছি। রুশো ফোনের ওপাশে নিলয়ের নাম শোনার সাথে সাথে সোজা হয়ে বসে। সে একটা হাসি দিয়ে বলতে থাকে, ও নিলয়, আমাদের নাসিম ভাইয়ের ছেলে নিলয়। আমি তো আগেই জানতাম যে তুমি এই নম্বরে একদিন না একদিন ঠিকই কল করবে। তার নিচেই মায়ের সাথে শেষ পর্যন্ত দেখা হলো তো? নিলয় রুশোর কথা শুনে পুরো হা হয়ে গেল। সে নিজের ফোনটা কানের কাছে আরও শক্ত করে চেপে ধরে অত্যন্ত ব্যাকুল গলায় প্রশ্ন করে, আপনি আগে থেকেই এইসব জানতেন? আর আপনি আমাকে সত্যি করে বলুন তো, ওই গুহার ভেতরের মহিলাটি কি সত্যি আমার নিজের মা? রুশো একটা সিগারেট ধরায়। সে লাইটারের আগুনে জ্বালিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, হ্যাঁ নিলয়, সে আসলেই তোমার নিজের মা, নাজিয়া। কিন্তু আমি আপনার এই মন গড়া কথা কিভাবে বিশ্বাস করব? রুশো নিচে ঠোঁটের কোণে সিগারেটটা চেপে ধরে হাসতে হাসতে বলে, সেটা তো আমার বলার চেয়ে তোমার ওই ভালোবাসা আদনান আঙ্কেল তোমাকে সবচেয়ে ভালো করে বলতে পারবে। তবে আমার মনে হয় না যে সে নিজের মুখে কখনো তোমার সামনে এইসব কথা স্বীকার করবে। যদিও তুমি ছোটবেলা থেকেই তাকে খুব বেশি ভালোবাসো এবং নিজের বাবার মতো সম্মান করো, কিন্তু তুমি আসলে এই আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত আদনান চৌধুরীকে এখনো ভালো করে চেনো না নিলয়। তোমার নিজের বাবার নাম তো তুমি এতক্ষণে জেনে গেছো। তুমি সময় করে এ দেশের ক্রাইম আর্কাইভে গিয়ে 20 বছর আগে ব্লাডি হান্ট নামে মোস্ট ওয়ান্টেড গ্যাংয়ের বিষয়ে একটু খোঁজ নিয়ে দেখে নিও। তবে তুমি নিজের চোখের সামনে সব সত্য পরিষ্কার বুঝতে পারবে। তোমার বাবা নাসিম ছিল এদেশের ইতিহাসের একমাত্র টপ লেভেলের গ্যাংস্টার। তার একটা মাত্র ইশারায় পুরো আন্ডারওয়ার্ল্ড আর মাফিয়ার ভয়ে কুকুরের মতো কাঁপত। দেশের বড় বড় পুলিশরাও কখনো তার গ্যাংয়ের কোনো মেম্বারকে ধরার সাহস পর্যন্ত দেখত না। শুধু একবার নয়, 2 বার পুলিশের থানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছিল। পুরো দেশের সরকার কোনো বড় মিনিস্টার ক্ষমতা ছিল না তোমার বাবার সামনে উঁচু গলায় কথা বলার, কারণ তিনি ঠিক করে দিতেন যে এই দেশের পরবর্তী সরকার কি হবে আর কে চেয়ারে বসবে। রুশো একটু থামে, সিগারেটটা পুরোটা শেষ করে অ্যাশট্রেতে রেখে দিয়ে আবার বলে, তোমার বাবা বর্ডার থেকে মাল আনতো। দেশের বাইরে কোনো বাহিনী ও ক্ষমতা ছিল না তার সামনে কথা বলার। তোমার বাবা এত সহজে মাফিয়া লিডার হয়নি, তার কিছু ছিল না। সে সবার থেকে একসময় লাথি খেয়েছে, মার খেয়েছে, তারপর শুরুতেই মারের চেয়ারম্যানকে, তারপর চলে যায়। সেখান থেকে বের করে এমপির সাথে ঝামেলা হয়, এমপিকেও মেরে দেয়। আমি যোগ দিই তোমার বাবার সাথে। শুরু হয় নতুন জীবন। আদনান ও যোগ দেয়। নাসিম ভাই চাইতো তুমি যেন কোনোদিন এই ক্রাইম রাস্তায় পা না দাও, তাই সে তোমাদের দুজনকে সবসময় সিকিউর
জায়গায় লুকিয়ে রাখত। তবে আদনান তার সুযোগ খুঁজতো বারবার। কিভাবে? আমরা সবাই খুব ভালো করে জানতাম যে আমাদের নাসিম ভাইয়ের একমাত্র উইকনেস ছিল কেবল তুমি আর তোমার মা নাজিয়া ভাবি। আর সুযোগটা একদিন কাজে লাগায় ওই আদনান চৌধুরী। আদনান সবসময় নিজের আলাদা মাফিয়া দল গঠন করতে চাইতো। তার নিজের একটা পার্সোনাল গ্যাং তৈরি করা এবং দেশের মেন লিডার হওয়াটা একটা নেশা ছিল। নাসিম ভাই তাকে এই কাজে বারবার বাধা দিত। তাই আদনান গোপনে নাসিম ভাইয়ের আড়ালে একটা অনেক বড় মাফিয়া স্কোয়াড বানায়। বাবা জানতে পারেনি? না। তারপর সে একদিন হুট করে তোমাদের গোপন জায়গাতে যায়। তোমার বাবার সামনে এসে বলেছে আপনি এবার এই মাফিয়া জগতের রাজত্ব ছেড়ে দিয়ে দূরে কোথাও চলে যান। নাসিম ভাই 30 বছর ধরে রাজত্ব করার কোনো রাজাকে যদি সেনাপতি এসে বলে রাজ্য ছেড়ে দিতে, রাজা কি তা ছাড়ে? শুরু হলো ঝামেলা। আদনান চৌধুরী পিস্তল বের করে তোমার বাবাকে সামান থেকে পরপর 4টে গুলি করে। যদিও তাকে গুলি করা সম্ভব হতো না যদি না তুমি তখন তোমার বাবার কোলে না থাকতে। তোমাকে গুলি করতে চাইছিল আদনান। এক প্রকারে তোমাকে বাঁচাতেই তোমার বাবা গুলি খায়। শালা আদনান নাসিম ভাইকে নির্মমভাবে মারে। তারপর সে তোমাকে নিয়ে চলে যায় তার নিজের সেফ হাউসে। কিন্তু কেন আমাকে নিয়ে যায়? রুশো চুপ করে থাকে। নিলয় তার কথাগুলো শুনতে কল্পনার জগতে তার বাবার জায়গাতে নিজেকে ভাবতে থাকে। বুকের ভেতরে রাগ জমতে থাকে ওর। রুশো ফোনের ওপাশ থেকে আবার বলতে থাকে, কারণ আদনান চৌধুরী তোমাকে নিজের কাছে একটা মাত্র কারণ রেখেছে যেন তুমি কোনোদিন জানতে না পারো যে তোমার নিজের পরিবারকে সে নিজেই শেষ করেছে। আর তুমি যদি কোনোদিন এই সব সত্য জানতে পারো, তবুও যেন তুমি তোমার আদনান আঙ্কেলকে ভালো ব্যবহার দেখে এইসব কোনোদিনও বিশ্বাস না করো। আর তাছাড়া তোমাকে ছোট থেকে নিজের কাছে রেখেছে। নিজের প্রয়োজন মতো দাবার গুটি হিসেবে ব্যবহার করাটা আদনানের একটা বড় প্ল্যান ছিল। তোমাকে সে নিজের সন্তানের চেয়ে অনেক বেশি ভালোবাসার নাটক দেখানোর পিছনে আরও একটা বড় কারণ আছে নিলয়, আর সেটা হলো আদনানের নিজের মেয়ে আদ। মানে আয়াত আবার কি করলো? আদনানের মেয়ে আহাদ তোমাকে ছাড়া একটুও ভালো থাকবে না, বা বলা যায় বাঁচবে না। আর সেটা আদনান খুব ভালো করে দেখেছে। আর ঠিক এই কারণে সে আজ তোমার প্রতি ভালোবাসা আর কেয়ার দেখায়। যাই হোক, তোমার মনের ভিতরে বাকি সমস্ত প্রশ্নের উত্তর তো তুমি আদনানের মুখোমুখি গেলেই পেয়ে যাবে। আপাতত তুমি যে মিশনে সিলেক্ট হয়ে গেছো সেটা সাকসেসফুল শেষ করে ঢাকায় ফিরে আসো। আর আসার সময় গোয়া থেকে তোমার মাকেও সাথে করে এনো। ফোন রাখলো নিলয়। একটু বসে থাকেও। বাইরে থেকে নদীর পানির শব্দ আসে, পাহাড় থেকে বাতাসের শব্দ। সন্ধ্যার মুখে দিনের আলো ধীরে নিভছে। নিলয় জানালা দিয়ে বাইরের দিকে তাকালো। মাথায় এখন দুটো ছবি ঘুরছে। একটাই আদনান চৌধুরীর হাসিমুখ, স্নেহের হাত কাঁধে। আরেকটা হলো নাজিয়া, চোখে পানি, দাগের উপর হাত বোলালো। কোনটা সত্যি সে এখনো ভাবছে। নিলয় চোখ বন্ধ করলো কয়েক মুহূর্ত, তারপর উঠে দাঁড়ালো। এখন কাজ আছে, মিশন শেষ করতে হবে। সত্যি মিথ্যার হিসাব পরে হবে। তার আগে শাকিলের কাছ থেকে মাল ছাড়িয়ে আনতে হবে, আর মাকে রত্নপুর নিয়ে যেতে হবে। ফোনটা কেটে দেওয়ার পর নিজেকে একটু সময় দেয়, তারপর আর দেরি করে না। তার বুকের ভেতর তখন রুশুর বলা শেষ কথাগুলো তোলপাড় করছে। তবে আয়াতের মুখটা ভেসে উঠে হুট করা। সে আয়াতের নাম্বারে কল দিল। ওদিকে ড্রয়িং রুমের সোফায় বিষণ্ণ মুখে বসেছিল আয়াত। ঠিক তখনই তার ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে তার ফোনটা হঠাৎ করে বেজে ওঠে। আয়াত মনমরা হয়ে হাত বাড়িয়ে ব্যাগ থেকে ফোনটা বের করে। সে যখন স্ক্রিনের দিকে তাকিয়ে দেখতে পায় যে ইনকামিং কলের জায়গায় বড় বড় অক্ষরে নিলয় নামটা শো করছে, তখন খুশিতে তার বুকের ভেতর যেন এক ঝাঁক পাখি একসাথে ডানা চাপড়ে ওঠে। তার এতদিনের জমে থাকা সমস্ত কালো মেঘ এক সেকেন্ডে উধাও হয়ে যায়। আয়াত নিজের বসার জায়গা থেকে এক লাফে সোফার ওপর দাঁড়িয়ে পড়ে। আনন্দে সে নাচতে শুরু করে দিয়েছে। তার চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ে। সে চিৎকার করে বাবাকে ডেকে বলতে থাকে, বাবা, ও বাবা, তুমি জলদি এদিকে এসো। দেখো, নিলয়ের নাম্বার থেকে কল এসেছে। নিলয় আমাকে ফোন করেছে বাবা। আয়াত আর এক মুহূর্ত নিজের তর সইতে পারে না। সে কাঁপা কাঁপা আঙুলে ফোনের সবুজ বাটনটা টাচ করে কলটা রিসিভ করে।
কানের কাছে নেয়। আদনান ততক্ষণে সেখানে চলে এসেছে। নিলয় কিছু বলতে যাবার আগে মুখটা খুলবে তার আগে আয়াত বলা শুরু করে। কি রে নিলয়, তুই কেমন আছিস? কি খবর তোর? তুই 1 সপ্তাহ ধরে কোথায় হারিয়েছিলি? তোর ফোন বন্ধ ছিল কেন শুনি? তুই কি জানিস তোকে না পেয়ে আমি এই কয়টা দিন ধরে কতটা পাগলের মতো তোকে খুঁজেছি? আমি প্রতিটা দিন তোর জন্য কতবার এই নাম্বারে কল করেছি, তার কোনো হিসাব আছে তোর কাছে? আমি তোর চিন্তায় গত কয়েকটা দিন ধরে ঠিকমতো খাবার পর্যন্ত মুখে তুলিনি। সারা রাত শুধু কেঁদেছি। কতটা টেনশনে ছিলাম জানিস? মানুষের ফোন বন্ধ থাকে কেন? কোথাও গেলে তোর কি কোনো দায়িত্ব নেই? কোথায় কি করবি সেটা কি একটু বলে যেতে পারিস না? আর তোকে ফিরিয়ে আনার জন্য বাবাকে বলেছি, বাবা কিচ্ছু বলেনি। শাকিল নামের একটা মাফিয়া গ্যাং আমার বাড়িতে লোক পাঠিয়েছিল। জানিস তোর ভিডিওর কারণেই আসছিল। তুই ভিডিও পাঠিয়েছিলি সেটা জেনে গেছে ওরা। ওরা বলেছিল তোকে মেরে ফেলবে। তখন থেকে ভয়ে মরে যাচ্ছি আমি। আমাকে মারতে আসছিল, পরে কাটেল গ্যাং এসে বাঁচিয়েছে। তোর কিছু হয়নি তো? আয়াত কোনো দম না নিয়ে একটানা একের পর এক প্রশ্ন নিলয়কে করতে থাকে। আদনানও অবাক, তার মেয়েটা যেন উত্তেজনায় সব তাল পাকিয়ে ফেলছে। ওপাশে নিলয় আয়াতের এই একটানা কথা শুনে পুরোপুরি চুপ হয়ে থাকে। সে কোনো উত্তর না দিয়ে জাস্ট ফোনের ওপাশ থেকে আয়াতের কান্না ভেজা কথাগুলো খুব মন দিয়ে শুনতে থাকে। নিলয়কেও ভাবে চুপ করে থাকতে দেখে আয়াত একটা ঝাড়ি দিয়ে বলে, কি রে, তুই একদম চুপ করে আছিস কেন? কথা বলিস না কেন আমার সাথে? নিলয়, এই নিলয়, তুই কি লাইনে আছিস নাকি কল কেটে দিয়েছিস? তুই কি আমাকে একটাও কথা বলার সামান্য সুযোগ দিয়েছিস এতক্ষণ? তুই তো ফোনটা রিসিভ করার পর থেকেই রেডিওর মতো একটানা নিজের মতো বকবক করেই যাচ্ছিস। তুই আমাকে যে এতগুলো প্রশ্ন করলি, সবগুলো প্রশ্নের উত্তর দিতে দিতে তো আমি বুড়ো হয়ে যাব রে ফুসকি। আয়াত নিলয়ের মুখ থেকে ভুচকি নামটা শোনার সাথে সাথে কান্না থামিয়ে ফেলে। সে হেসে ওঠে, সোফায় ধপ করে বসে পড়ে, লাজুক গলায় বলে, তুই একটা আস্ত পাগল রে নিলয়। আচ্ছা ঠিক আছে, ওইসব পরে হবে। তুই কেমন আছিস সেটা আগে বল। আমি ভালো আছি। তুই ঢাকাতে কখন আসবি বল তো? আমার তোকে দেখার জন্য মনটা ছটপট করছে। তোকে দেখতে চাই আমি। নিলয় আয়াতের এই প্রশ্নের সরাসরি উত্তর দেয় না। তার মাথার ভেতর তখন নাজিয়ার বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছে। সে তার মায়ের কথাটা আয়াতকে বলবে কিনা ভাবছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আয়াত, তোর সাথে আমার একটা কথা ছিল রে। হ্যাঁ হ্যাঁ, বল নিলয়, তোর কি লাগবে? কি চাস বল, বল কি বলবি? নিলয় কেমন যেন পুরোপুরি থেমে যায়। সে নিশ্চুপ হয়ে থাকে। ফোনের ওপাশে কোনো সারা শব্দ না পেয়ে আয়াত আবার প্রশ্ন করতে থাকে, কি রে, বলছিস না কেন? কি হয়েছে? আবার চুপ কেন? নিলয় ভাবে তার মায়ের কথা বলবে, কিন্তু তখনই মনে পড়ে আদনানের ভয়ে তার মা পালিয়ে বেড়াচ্ছে। নিলয় তাই সেই কথাটা বলতে পারে না। নিলয় কথা বল, ভয় লাগছে আমার। আয়াত, কি? তুই কি আমাকে ভালোবাসিস? হুট করে নিলয়ের এমন অদ্ভুত প্রশ্ন শোনা মাত্রই আয়াতের সারা শরীরের রক্ত চলাচলের গতি যেন থেমে গেছে। নিলয় তাকে এমন প্রশ্ন করবে ভাবতেই পারেনি। তার পুরো শরীরের ভেতর একটা কাঁপনের সৃষ্টি হলো। তার বুকের বাম পাশটা যেন হুট করে এক অজানা এক অনুভূতিতে ছ্যাদ করে ওঠে। তার হাত কাঁপতে থাকে। নিলয় হুট করে এসে কেন এমন একটা প্রশ্ন তাকে ডিরেক্ট করলো তা বোঝার জন্য আয়াত চেষ্টা করে। তার চারপাশের পুরো পৃথিবীটা যেন এক থমকে গেছে। সে এতটাই ঘোরের ভেতর চলে যায় যে কখন যে আয়াতের হাত থেকে তার ফোনটা সোফার উপর ধপ করে পড়ে যায় তা সে টের পেল না। আয়াত, নিলয় আয়াতের কোনো সারা শব্দ না পেয়ে ভাবতে থাকে অনেক কিছু। আয়াতের কথা বলার শক্তি নেই, কি বলবে সে বুঝতেও পারছে না। নিলয় তাই কলটা কেটে দিল। কল কেটে দিয়ে সে আদনান চৌধুরীকে মেসেজ লেখে, আমি বর্ডার থেকে আপনার মাল নিয়ে খুব জলদি আসছি আঙ্কেল। মেসেজটা সেন্ড করে সে ফোনটা রেখে দিল। এদিকে আদনান চৌধুরী মেয়ের কাছে দাঁড়ানো। সে দেখে আয়াত স্ট্যাচুর মতো এক দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে চুপ করে বসে আছে। তার ফোনটা সোফার উপর পড়ে আছে। আদনান চৌধুরী আয়াতের এই অদ্ভুত রূপ দেখে চিন্তিত হয়ে পড়ে। সে আয়াতের কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে প্রশ্ন করে, আয়াত,
হায়াত কি হয়েছে তোর মা? নিলয় তোকে কি বললো যে তুই এইভাবে পাথরের মূর্তির মতো জমে গেলি? হো হো ও কি ঠিক আছে? হো কি বলেছে তোকে মা? আয়াত তাকালো আদনানের দিকে, কিন্তু চোখ ঠিক মতো ফোকাস করছে না। সে ছোট গলায় বলে, কিচ্ছু না। কিছু না মানে? কি বলেছে? ঠিক আছে সে? হুম, ঠিক আছে। আদনান একটু অবাক হলো। মেয়ের মুখ দেখে ভালো করে, কিছু তো একটা হয়েছে। হায়াত কিছু হয়নি বাবা, সব ঠিক আছে। আর যেন পালাতে পারলে বাঁচে। নীলয়ের ওই একটা প্রশ্ন যেন তার মাথার উপর দিয়ে এক বিশাল বড় ঝাড়ের মতো চলে যাচ্ছে। সে নিজের ভেতরের এই অদ্ভুত অনুভূতি বাবাকে কোনোভাবেই বলতে পারবে না। আদনান চৌধুরী মেয়ের এই নীরবতা দেখে বিরক্ত হয়। তিনি নিজের ফোনটা বের করে নিলয়ের নাম্বারে কল করতে যাবে তার আগে দেখতে পায় নোটিফিকেশন নিলয়ের নাম্বার থেকে আসা মেসেজ। আদনান চৌধুরী মেসেজের লেখাগুলো চেক করে দেখে যে নিলয় নিজেই মাল নিয়ে খুব দ্রুত ঢাকায় ফিরে আসবে। মেসেজটা দেখার পর সে নিজের মনকে কিছুটা শান্ত করে নিলয়কে আর কল দেয় না। ওদিকে নিলয় জিহানের নাম্বারে কল দিল। ফোনটা যাওয়ার সাথে সাথে ওপাশ থেকে জিহান কলটা রিসিভ করে। হ্যালো। জিহান, সে ফোনের ওপাশে নিলয়ের গলার আওয়াজ শোনা মাত্রই অবাকের ঠেলায় 1 সেকেন্ডের জন্য কোনো কথা বলতে পারে না। জিহানের গলা যেন বিস্ময়ে আটকে যায়। সে তোতলামি করতে করতে বলে, স্যার, আপনি বেঁচে আছেন? হ্যাঁ জিহান, আমি এখনো বেঁচে আছি। স্যার, আপনাকে ওরা খাদে ফেলে দিয়েছিল। আমি সারা রাত খুঁজেছি, পাইনি। ভেবেছিলাম আপনি আর। এখন ঘরেই আছি। কোথায় তুমি? গ্রামে আছি স্যার। শাকিলের লোকেরা আমাকেও ধরে নিয়ে গেছিল, প্রশ্ন করেছিল, পরে ছেড়ে দিয়েছে। ঠিক আছো তো? আছি স্যার। আপনি কোথায়? নৌকার ঘরে। তুমি এখনই আমার ঘরের দিকে চলে এসো। জিহান নিজের কানকে বিশ্বাস করতে পারে না। সে নিজের বসের কথা শুনে এক দৌড়ে বের হয়ে আসে। সে এক প্রকার ছুটে আসে নিলয়ের নৌকা ঘরের কাছে। ঘরের দরজা খুলে ভেতরে আসতেই নিলয়কে বসে থাকতে দেখে জিহান আর নিজের ভেতরের আবেগ ধরে রাখতে পারে না। সে এগিয়ে এসে নিলয়কে নিজের 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বাচ্চার মতো করে কেঁদে ওঠে। সে কাঁদতে কাঁদতে বলতে থাকে, স্যার, আপনি সত্যি সত্যি বেঁচে আছেন? ওরা আপনাকে খাদে ফেলে দিয়েছিল। নিলয় জিহানের পিঠে হাত রেখে আলতো করে তাকে সরিয়ে দেয়। সে শান্ত গলায় বলে, হ্যাঁ জিহান, তুমি চিন্তা করো না, আমি এখন ঠিক আছি। স্যার, আপনি নিখোঁজ হওয়ার পর থেকে এই বর্ডারের অনেক জঘন্য ঘটনা ঘটে গেছে। ওই ম্যাডনেস গ্যাংয়ের লিডার শাকিল আমাদের বর্ডারের ট্যুরিস্ট জোনের সমস্ত মেম্বারদের ধরে নিয়ে নিজের আস্তানার ভেতর বন্দি করে খুব মারধর করছিল। সে আমাদের সবাইকে ডেকে নিয়ে আপনার পার্সোনাল আইডেন্টিটি আর সোর্সের ব্যাপারে অনবরত জেরা করছিল স্যার। আর শুধু তাই নয়, শাকিল শহরে লোক পাঠিয়েছে আয়াত ম্যামকে তুলে আনার জন্য। নিলয় জিহানের কথা শুনল, কিন্তু তার মুখে কোনো ভয়ের রেখা ফুটে ওঠে না। সে জিহানের দিকে তাকিয়ে বলে, ঠিক আছে জিহান, এইসব নিয়ে কথা বলে সময় নষ্ট করার দরকার নেই। শোনো, আমার একটা কাজ আছে। তোমাকে গ্রামের পেছনের দিক দিয়ে যে জঙ্গলটা সোজা নিচের দিকে নেমে গেছে, সেই জঙ্গলটার একদম কিনারে ঘেঁষে একটা খুব পুরনো ঢালু মাটির রাস্তা চলে গেছে। তুমি ঢালু রাস্তাটা ধরে খুব সাবধানে নিচে নামতেই থাকবে। যতক্ষণ না তুমি একদম খাদের শেষ মেইন পয়েন্টে যাচ্ছ, ততক্ষণ তুমি নিচে নামবে। জঙ্গলটার একদম শেষ প্রান্তে যাওয়ার পর দেখবে যেখানে সিংহ আর বাঘের জঙ্গল শুরু হয়েছে, ঠিক সেই জঙ্গলের মুখে একটা বিরাট বড় পুরনো বটগাছ আছে। তুমি সেই বটগাছের সামনে গেলেই একটা বড় গুহা দেখতে পাবে। সেই গুহার ভিতরে একজন মাঝবয়সী মহিলা আছে। তোমার কাজ হলো তুমি ওই মহিলাকে অক্ষত অবস্থায় আমার এখানে নিয়ে আসবে। জিহান নিলয়ের মুখ থেকে এসব শুনে পুরো চোখ কপালে তুলে ফেলে। সে ভয় পেয়ে তোতলামি গলায় বলে, স্যার, এই জঙ্গলের নিচে নামবো আমি একা? আমি তোমাকে প্রশ্ন করতে বারণ করেছি জিহান। আমি যা বলছি তুমি সেই নির্দেশ পালন করো এবং এখনই সেখানে চলে যাও। যাবার আগে আমাকে একটা বড় মেশিন গানের ব্যবস্থা করে দাও। জলদি করো, কারণ পাহাড়ি পথ বেয়ে নিচে নেমে আবার উপরে ফিরে আসতে আসতে তোমার পুরো 2 দিন সময় লেগে যাবে। আমি নিজেই গত পরশু দিন ওখান থেকে রওনা দিয়ে আজ এই গ্রামে এসে পৌঁছেছি। খুব সাবধানে যাবে, কারণ ওই চালু রাস্তায় পাহাড়ি সাপ ঘুরে বেড়ায়। আর সাথে করে কিছু খাবার নিও।
জিহান নিজের বসের নির্দেশ শোনে আর একটা শব্দ বলার সাহস পায় না। সে মাথা নেড়ে বলে, ওকে স্যার, আমি এখনই রওনা হচ্ছি। জিহান কথাটি শেষ করে নিজের কোমরের অস্ত্রটা ঠিক করে দ্রুত গতিতে বের হয়ে জঙ্গল পথের দিকে চলে যায়। নীলের রুমে একা হওয়ার পর নিজের ব্যাগ থেকে কিছু জরুরি পেন কিলার মেডিসিন বের করে গিলে খায়। তারপর সে একটু ব্যথানাশক ইঞ্জেকশন নিজের পায়ে নিজেই ইঞ্জেকশন পুশ করে দিল। মেডিসিন আর ইঞ্জেকশনের অ্যাকশনের কারণে নীলের শরীরে ক্লান্তি ভাব আসে। সে শুয়ে পড়ে বিছানায়। নাজিয়া জঙ্গলের ভেতর থেকে শুকনো ডালপালা কুড়িয়ে নিয়ে দ্রুত পায়ে গুহাতে ফিরে আসে। সে নিজের হাতের কাঠগুলো নামিয়ে রেখে গুহার ভেতরে তাকালো। চাতালের ওপর বিছানো চটের বিছানাটা খালি পড়ে আছে, সেখানে নিলয় নেই। নাজিয়া গুহার ভেতরে এবং বাহিরে চারপাশে চোখ বোলালো। সে নিজের ছেলেকে খুঁজতে থাকে, কিন্তু নিলয়ের কোনো চিহ্ন খুঁজে পায় না। নাজিয়া ভয় পায়, সে ছেলেকে এত বছর পর দেখেও হারিয়ে ফেলল। নিলয় এভাবে না বলে চলে গেল। নাজিয়া একা একা বিড়বিড় করে বলতে থাকে, কোথায় গেল ছেলেটা? তার শরীরে বড় ক্ষত নিয়ে, ওই ভাঙা পা নিয়ে সে হুট করে একা একা কোথায় চলে গেল? নাজিয়া নিজের মনের অস্থিরতা চেপে রাখতে পারে না। সে একটা কঠোরের ভেতর থেকে সেই 20 বছর আগের সেই লুকিয়ে রাখা মোবাইল ফোনটা বের করলো। সিম লাগানো আছে, সিমে একটাই নাম্বার সেভ করা, নামটা লেখা আছে রুশো। সে রুশোর নাম্বারে ডায়াল করে। ওপাশ থেকে পরিচিত নাম্বারটা দেখে রুশো কলটা রিসিভ করে। নাজিয়া কান্না জড়ানো গলায় বলে, রুশো ভাই, আমার নিলয় হুট করে গুহা থেকে না বলে কোথায় চলে গিয়েছে ভাই। আমি কাঠ কুড়োতে গিয়েছিলাম, এসে দেখি সে আর নেই। তুমি বলেছিলে নিলয়কে খুঁজে পেয়েছো, তাকে আমার কাছে পাঠাবে, সে আমার কাছে থাকবে। কিন্তু নিলয় তো চলে গেল। সে এখনও পুরোপুরি সুস্থ হয়নি, তার পা এখনও ভাঙা। সে এই বর্ডারের ডেঞ্জারাস জায়গায় একা একা কোথায় গেল ভাই? রুশো ফোনের ওপাশে নাজিয়ার কান্না শুনে অবাক হয় না। সে নিজের ঘরের চেয়ারে বসে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে বলে, ভাবি, তুমি কোনো টেনশন করো না। নিলয়কে তুমি খুব দ্রুত খুঁজে পাবে, কারণ সে নিজেই বাপের মতো জেদি আর পাওয়ারফুল একটা ছেলে। তবে এই বর্ডারে এরিয়াতে কুখ্যাত ম্যাডনেস গ্যাংয়ের লোকেরা নিলয়কে খুঁজছিল। হতে পারে সে ওদের কাছে গেছে। ওদের থেকে যদি পারো তবে নিজের একমাত্র ছেলেকে বাঁচিয়ে নিয়ে এসো ভাবি। রুশোর কথা শোনার পর নাজিয়া আর দাঁড়িয়ে থাকার শক্তি পায় না। তার মনের ভেতর কেবল নিজের সন্তানকে বাঁচানোর এক তীব্র জেদ তৈরি হয়। সে একটা চাদর নিয়ে গায়ের সাথে জড়িয়ে নিয়ে কোনো কিছু না ভেবে সরাসরি ওই ম্যাডনেস গ্যাংয়ের জোনের উদ্দেশ্যে বের হয়। তার ধারণা যে নিলয় যেহেতু শাকিলের লোকদের থেকে মার খেয়েছে নিলয়, তাই শাকিলের ওই ডেরাতেই যাবে সে। ওখানে গেলেই সে নিজের ছেলেকে খুঁজে পাবে। নাজিয়া ঠিক করে শাকিলের সাথে কথা বলবে এবং তার ছেলে সে ফিরিয়ে নিয়ে যাবে। নাজিয়া বের হলো আরেকটা রাস্তা দিয়ে। ওদিকে নিলয়ের বলা ডিরেকশন অনুযায়ী দীর্ঘ পথ হেঁটে প্রায় 1.5 দিন হেঁটে জিহান অবশেষে সেই গভীর জঙ্গলের একদম শেষ মাথায় এসে পৌঁছালো। নিলয়ের বলা পাহাড়ের গা ঘেঁষে রাস্তা ধরে সে পাহাড়ি ঢালু পথ বেয়ে অনবরত নিচের দিকে নামতেই ছিল। সে সোজা নিচে নামতে নামতে একসময় দেখতে পায় যে বাঘ আর সিংহের পায়ের ছাপ। সে জঙ্গলের প্রবেশের শুরুতেই দেখে যেখানে একটা বিরাট বড় বটগাছ। জিহান সেই বটগাছের পেছনের দিকে তাকাতেই একটা পাথরের প্রাকৃতিক গুহা দেখতে পেল। সে কোমরের থেকে পিস্তলটা বের করে এক হাতে শক্ত করে ধরে ধীর পায়ে গুহার মুখের দিকে এগিয়ে যায়। তারপর চিৎকার করে, আন্টি, ও আন্টি, আপনি কি ভেতরে আছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো আন্টি, ভেতরে কেউ আছেন কি? গুহার ভেতর থেকে কোনো মানুষের সারা শব্দ আসে না। চারিদিকের নিস্তব্ধতা দেখে জিহান ফোনটা বের করে টর্চ লাইটটা অন করলো। সে টর্চের আলো মেলে ধরে ধীর পায়ে ভেতরের দিকে এগিয়ে যায়। গুহার একদম মাঝখানে গিয়ে জিহান দেখতে পায় ভেতরটা খুব সুন্দর এবং পরিষ্কার করে রাখা আছে। তার মানে এখানে মানুষ থাকে। মানুষের ব্যবহার্য অনেক জিনিসও এখানে আছে। এক কোণে একটা চটের বিছানা পাতা আর তার পাশেই মাটির কিছু থালা বাসন সুন্দর করে সাজানো। জিহান টর্চের আলো মেঝের এক কোণে ফেলতেই সেখানে নিলয়ের শার্টের একটা
কেটে যাওয়া রক্তের দাগ লাগা কাপড়ের অংশ পড়ে থাকতে দেখে। কাপড়ের ওই টুকরোটা তুলে নেয় সে বুঝে যায় নিলয় খাট থেকে পড়ে যাওয়ার পর এই গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল, আর আশ্রিত নিলয়কে সেবা করেছে এই গুহার মালিক। কিন্তু তা জিহান বুঝতে পারে না। সে গুহা থেকে বাইরের দিকে বের হয়ে আসে। কিছু সময় সে আশেপাশে খুঁজে ডাকে, তারপর গুহার দরজার কাছে এসে বসে থাকে। ঘন্টা 2 পার হবার পরও গুহার মালিকের কোনো খোঁজ পায় না জিহান। সে নিলয়ের নাম্বারে কল দিল, কিন্তু রিং বেজে গেলে ও নিলয় কলটা রিসিভ করে না, কারণ নিলয় ফোনটা নৌকা ঘরে সাইলেন্ট মোডে রেখে অনেক আগেই ওখান থেকে বের হয়ে পড়েছে। নিলয় ঘর থেকে বের হওয়ার সময় কাঁধের উপর একটা কালো রঙের বড় গিটার ব্যাগ ঝুলিয়ে নিয়েছে। এই গিটার ব্যাগটা জিহানে নিলয়ের কাছে দিয়ে গিয়েছিল। নিলয় সেই গিটার ব্যাগটা কাঁধের সাথে ভালো করে ঝুলিয়ে হাতে আরেকটা ছোট ব্যাগ নিয়ে বের হয়েছে খানিকটা আগে। এই গ্রামের শেষ মাথায় দিকে মিনুদের ঘরের বাড়ির সামনে এসে দাঁড়ালো নিলয়। মিনু তখন দুপুরের কড়া রোদের মাঝে উঠোনের এক কোণে মাটির চুলে কাঠ দিয়ে দুপুরের খাবার রান্না করছিল। সে হুট করে বাড়ির উঠোনে একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে ঘুরে তাকালো। মুখটা চেনা চেনা লাগছে ওর। নিলয়কে দেখে মিনু চিনতে পারে। রান্না রেখে দৌড়ে নিলয়ের কাছে এসে বলে, ভাইজান, ও ভাইজান, আপনি এসেছেন? আমি তো আপনার কথা সব শুনেছিলাম আপনার মতো আরেকটা ভাইয়ের থেকে। সে বলেছিল যে আপনি নাকি খাদের নিচে পড়ে মারা গেছেন। ও আপু, আপু তুমি জলদি বাইর হও, দেখো কে এসেছে। যার কথা আমি তোমাকে প্রতিদিন রাতে শুয়ে শুয়ে বলতাম, সেই ভাইজান নিজে আমাদের বাড়িতে এসেছে আপু। মিনুর চিৎকার শুনে ঘরের ভেতরে বিছানা থেকে কোনো রকমে অসুস্থ শরীরটা টেনে নিয়ে মিনুর বড় বোন মীরা ধীর পায়ে বাইরের দিকে বের হয়ে আসে। সে বারান্দার বাঁশের খুঁটিটা এক হাতে শক্ত করে ধরে দাঁড়ালো। মীরার বয়স যে খুব একটা বেশি তা নয়, বড় জোর 20 কি 21 বছরের একটা মেয়ে হবে সে। নিলয় মিনুর দিকে তাকিয়ে বলে, আসসালামু আলাইকুম। মিনু, ওনাকে শুধু শুধু কষ্ট দিয়ে ঘর থেকে বাইরে ডাকলে কেন? আমি তো জাস্ট এমনি তোমাদের সাথে একবার দেখা করতে আসছি। মীরা এক হাতে বাঁশের খুঁটিটা ধরে নীলার দিকে তাকিয়ে নিজের ছোট বোন মিনুকে জিজ্ঞেস করে, কে উনি মিনু? ইনি কি সে শহরের বড় স্যার? হ্যাঁ আপু, ইনি হলেন সেই স্যার যিনি সেদিন মিলিটারিতে চাঁদা তোলার সময় আমার দোকান ভেঙেছিল। উনি ঠিক করে দেয়। আমার থেকে সেই দিন অনেক টাকার নাপ্পি কিনেছিলেন। মিনু সবকিছু মীরাকে বুঝিয়ে বলে। মীরা নিলয়ের কথা শুনে নিলয়কে সালাম দিল। নিলয় হাসি দিয়ে মীরার সালামের উত্তর দিল। মীরা তখন মিনুকে বলে, কিরে মিনু, তুই স্যারকে ওভাবে রোদের মধ্যে দাঁড় করে রেখেছিস কেন? স্যারকে বসতে দে মিনু। আসুন স্যার, আপনি এই গরিবের ভাঙা ঘরে এসে বসুন। মিনু দেরি করে না। সে ঘরের ভেতর থেকে বাঁশ দিয়ে ঘরোয়াভাবে বানানো সুন্দর একটা ছোট বসার টুল এনে দিল। নিলয় সেই বাঁশের টুলের উপর গিটার ব্যাগটা পাশে রেখে বসে পড়ে। মিনু ভেতর থেকে একটা মাটির গ্লাসে একদম পরিষ্কার ও ঠান্ডা পানি এনে নিলয়ের সামনে বাড়িয়ে দিল। নিলয় পানির গ্লাসটা হাতে নিয়ে এক চুমুক খেয়ে কিছুক্ষণ চুপ করে থাকে। সে চারপাশের ভাঙা খড়ের ঘর আর মীরার ফর্সা জীর্ণ চেহারার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, এই, আপনাদের সাথে আর কেউ নেই তাই না? না স্যার, আমাদের নিজেদের বলতে আর কোনো মানুষ নেই। আমরা এই 2 বোনই একে অপরের ভরসা। নিলয় মীরার মুখের দিকে তাকিয়ে তার শরীরের অসুস্থতার লক্ষণগুলো টের পায়। সে নিজের গলার আওয়াজ গম্ভীর করে প্রশ্ন করে, আপনার এই অল্প বয়সে এত বড় অসুস্থতা কেন হলো? মীরা একটা দীর্ঘশ্বাস ফেলে মিনুর দিকে তাকায়। মিনু ইশারা করে বলতে মীরা জোরে একটা শ্বাস নিয়ে বলে, আমি বেশ কয়েক বছর আগে বর্ডারের কুখ্যাত স্মাগলার শাকিলের পার্সোনাল দলের হয়ে কিছু ইলিগাল কাজ করতাম স্যার। সে আমাদের মতো অনেক গরিব মেয়েদের দিয়ে বর্ডারের ওপার থেকে দামি ড্রাগস আর নিষিদ্ধ মাল এদেশে পাচার করাতো। বর্ডারের অন্য কোনো সাধারণ মানুষ যদি ওপারের থেকে কোনো ভালো মাল নিয়ে আসতো, তবে শাকিলের গুন্ডারা মাঝপথ থেকে সেই মাল জোর করে কেড়ে নিত এবং আমরা সেই সমস্ত মাল নিজেদের পিঠে বয়ে নিয়ে আসতাম। বিনিময়ে শাকিল আমাদের মাত্র অল্প কিছু টাকা বা মজুরি দিত। তো একদিন বর্ডারের মেন জোনে পুলিশের অনেক বড় একটা সিক্রেট টিম আচমকা রেড দেয় এবং আমাদের দলের অনেককে ধরে ফেলে। আমি নিজের জান বাঁচতে মালের ব্যাগটা ওখানেই ফেলে দিয়ে জঙ্গলের ভেতরে দিয়ে দৌড়ে পালিয়ে আসি। শাকিল তখন তার মাল না আনার অপরাধে আমাকে লাঠি আর বুটজুতো দিয়ে মারাত্মকভাবে মারে।
স্যার, সেদিন আমার পিরিয়ড চলছিল। শাকিল কোনো দয়া না দেখে আমার তলপেটে পরপর অনেকবার লাথি মারে। আমি পেটের যন্ত্রণায় সেদিন পুরো একটা দিন অজ্ঞান হয়ে পড়েছিলাম। তারপর থেকে আমার পেটের ভেতর মারাত্মক ইনফেকশন আর ব্যথা শুরু হয়। আমরা গরিব মানুষ হওয়ায় ঠিকমতো তখন থেকে কোনো বড় ডাক্তার দেখিয়ে চিকিৎসা করতে পারিনি। আর সেই চিকিৎসার অভাবেই আমার পেটের ভেতরের দুটো কিডনি ধীরে ধীরে পুরোপুরি নষ্ট হতে থাকে। এখন আমার শরীরে মারাত্মক সমস্যা হয়। আমি আর সোজা হয়ে দাঁড়িয়ে কোনো কাজ বা পরিশ্রম করতে পারি না। এখন আমার এই ছোট বোন মিনুই দিনরাত কাজ করে আর ওই বাজারে নাপ্পি বিক্রি করে আমাদের সংসারটা চালায় স্যার। মীরার থেকে সব শোনার পর নিলয় বেশ কিছু সময় ধরে পুরো নিস্তব্ধ হয়ে টুলের উপর বসে থাকে। তার চোখের মণি দুটো শাকিলের উপর রাগে আর ঘৃণায় আরও একবার লাল হয়ে ওঠে। সে আর সেখানে বসে না থেকে টুল থেকে উঠে দাঁড়ালো। ওর হাতে থাকা আরেকটা ছোট ব্যাগ মীরার দিকে বাড়িয়ে দেয়। তারপর সে মীরার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, এই ছোট ব্যাগটা আপনারা রেখে দিন। এটা মিনুর আর আপনার জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। তবে একটা শর্ত আছে, ভবিষ্যতে আমি এই গ্রামে যতবারই কোনো কাজে আসব, মিনুকে কিন্তু আমাকে একদম ফ্রিতে নাপ্পি খাওয়াতে হবে। মীরা ভারী কালো ব্যাগটা ধরে ভ্যাবাচাকা খেয়ে যায়। সে বড় বড় চোখ করে ব্যাগটার দিকে তাকিয়ে অবাক গলায় জিজ্ঞেস করে, এটা কি স্যার? এই ব্যাগের ভেতর কি আছে? নিলয় নিজের গিটার ব্যাগটা আবার কাঁধে ছড়িয়ে বলে, এই ব্যাগের ভেতর 20 লাখ টাকা আছে আপনার চিকিৎসার জন্য, এবং কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য অনেক টাকার দরকার। আপনি এই টাকাটা দিয়ে শহরের কোনো বড় ডাক্তার দেখাবেন এবং নিজের চিকিৎসা করাবেন। আর এই ব্যাগের ভেতরের একটা সাদা কাগজে আমার নাম্বার লেখা আছে। শহরের কোনো বড় হসপিটাল বা ডাক্তার যদি আপনাদের গরিব দেখে কোনো রকম ঝামেলা বা অবহেলা করার চেষ্টা করে, তবে আপনি জাস্ট এই নাম্বারে একটা কল করবেন। বাকি সব কাজ হয়ে যাবে এমনিতেই। এই টাকা দিয়ে আপনারা নিজেদের এই ভাঙা খড়ের বাড়িটা ঠিক করবেন এবং গ্রামের ভিতরে নাপ্পির বড় একটা পার্মানেন্ট দোকান দেবেন। আশা করি আপনি মিনুকে ভালো শিক্ষা দেবেন। আর ভবিষ্যতে যদি কোনো কিছুর প্রয়োজন মনে হয় তবে আমাকে কল করবেন। যাই তাহলে। নিলয় কথাগুলো শেষ করেই পেছনের দিকে ঘুরে পা বাড়িয়ে ধীর পায়ে হেঁটে উঠানের মাঝে চলে আসে। ঠিক তখনই মিনু আর মীরা ডাক দেয় নিলয়কে, স্যার। ভাইজান, নিলয় ঘুরে তাকালো, দেখতে পায় দুই বোন বারান্দায় দাঁড়িয়ে কাঁদছে। নিলয় যখনই ঘুরতে যাবে ওরা দু বোন একসাথে দৌড়ে আসে নিলয়ের কাছে। নিলয়ের কিছু বুঝে ওঠার আগেই নিলয়কে ওরা শক্ত করে জড়িয়ে ধরে। তারপর দু বোনই বাচ্চাদের মতো হু হু করে কেঁদে ফেলে। মীরা নিজের চোখের পানি মুছতে মুছতে কৃতজ্ঞতার গলায় বলে, স্যার, আপনি আমাদের এই বিপদের দিনে যা করলেন তার জন্য আপনাকে ধন্যবাদ দেওয়ার মতো কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না স্যার। আপনি আমাদের জন্য একজন ফেরেশতার মতো এসেছেন। ভাইজান আপনি যখনই আসবেন আপনার জন্য পুরো দোকান ফ্রি করে দেব। নিলয় দুই হাত দিয়ে মিনু আর মীরার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। সে নিজের ঠোঁটের কোণে এক টুকরো মুচকি হাসি ফুটিয়ে তুলে বলে, এই পৃথিবীতে টাকাই মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যা। আবার সঠিক সময় এই টাকাই মানুষের জীবনের সবচেয়ে বড় সমাধান এনে দেয়। তাই এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য নিজেকে সবসময় সুস্থ রাখুন আর টাকার জন্য সুস্থ হয়ে মন দিয়ে কাজ করুন। নিলয় দুই বোনের মাথা থেকে নিজের হাত সরিয়ে নিল। মীরা আর কথা বলতে পারল না। নিলয় ঘুরে দাঁড়ালো আর হাঁটতে শুরু করে। পেছন থেকে মিনু আবার ডেকে বলল, আবার আসবেন তো ভাইজান? নিলয় আর ঘুরল না। হাঁটতে হাঁটতে একদম সীমানা পার হয়ে বলল, আসবো হয়তো, তখন নাপ্পি ফ্রিতে দেবে কিন্তু। মিনু হাসলো। মীরা ধপ করে বসে পড়ে মাটিতে। এতক্ষণ যে কোথা থেকে শক্তি পেয়েছিল সে জানে না। সে শক্তির জোরে দৌড়ে এসেছিল নিলয়ের কাছে। আর নিলয় সে আর পেছনে না তাকিয়ে হেঁটে চলে গেল পাহাড়ের পথে। এবার শাকিলের সাথে হিসাবটা মেটানো বাকি। নাজিয়া ধীর পায়ে হেঁটে ম্যাডনেস গ্যাংয়ের মেন আস্তানার গুহার ভেতর প্রবেশ করে। শাকিলকে অনেক বছর আগে থেকেই চেনে। ওদিকে শাকিল নাজিয়াকে দেখা মাত্রই উঠে দাঁড়ালো। 5 বছর আগে যখন শাকিল এই বর্ডারের বুকে এতটা কুখ্যাত ডন হয়ে ওঠেনি, তখন বর্ডারের এক সিক্রেট অপারেশনে সে ইন্ডিয়ান আর্মির থেকে পিঠে গুলি খেয়েছিল।
গুলি খেয়ে সে নদীতে পড়ে গিয়েছিল। তখন নাজিয়া বর্ডার এরিয়ার এক মরা নদীর পাড়ে জঙ্গলের কাছে রক্তাক্ত অবস্থায় শাকিলকে দেখে। তাকে অনেক কষ্টে সেখান থেকে টেনে তার গুহাতে নিয়ে এসেছিল। এরপর শাকিলকে টানা 3 মাস একাধারে সেবা করে। তার সেবায় 3 মাস পর শাকিল সুস্থ হয়। শাকিল সে থেকে নাজিয়াকে মা বলেই ডাকত। শাকিল নিজের জায়গাতে নাজিয়াকে হুট করে ভেতরে প্রবেশ করতে দেখা মাত্রই নিজের ডান হাতে থাকা লোডেড পিস্তলটা অতি দ্রুত কোমরে গুজে নিল। সে সোজা হয়ে নাজিয়ার সামনে ভদ্র ছেলের মতো দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই শাকিলের বডিগার্ড হৃদয় নামের এক ছেলে নাজিয়ার এই গায়ে ছেঁড়া চাদর পরা জীর্ণশীর্ণ মুখ দেখে এগিয়ে আসে। সে নাজিয়াকে ঝাড়ি দিয়ে বলে, ওই বুড়ি, তুই কি রে এখানে আসতি? তোর মতো সাধারণ লোক এখানে কি করে? তুই জানিস না যে এখানে আমাদের পারমিশন ছাড়া অন্য কোনো সাধারণ মানুষের আসা নিষেধ? যা এখান থেকে, এখনই বের হ। হৃদয় কথাটি বলে নাজিয়ার কাছে এগিয়ে আসে। কাছে এসে নাজিয়ার ডান হাতটা শক্ত করে ধরে বাইরের দিকে জোরে একটা ধাক্কা দিল হৃদয়। হৃদয়ের ধাক্কাটা নাজিয়া সামলাতে না পেরে পাথরের ওপর হুড়মুড় করে পড়ে গেল। নাজিয়াকে ওভাবে পড়ে যেতে দেখে শাকিলের মাথার ভেতরটা কেমন যেন নড়ে ওঠে। সে কোমর থেকে পিস্তলটা বের করে কোনো কিছু না ভেবে সরাসরি হৃদয়ের বুক সোজা করে পরপর 3টা গুলি করলো। বুলেটের শব্দে পুরো আস্তানা কেঁপে ওঠে এবং হৃদয় মেঝের ওপর ধপ করে পড়ে গেল। এগিয়ে আসতে আসতে শাকিল বলতে থাকে, সরে বাচ্চা মাদার চোদ, তুই কাকে ধাক্কা দিলি রে? তোর এত বড় কলিজা এই বর্ডারে কি করে হলো যে তুই আমার মায়ের গায়ে হাত তুলিস? আমি যাকে মা বলে ডাকি তাকে তুই ধাক্কা দিলি? শালা জানোয়ার! আমি এই মাকে 5 বছর থেকে অনুরোধ করেছি আমার এখানা থেকে এসে থাকতে, কিন্তু কোনোদিন আমার কাছে আসেনি। আর আজ আমার সেই মা নিজে আমার কাছে আসলো, আর তুই হারামির বাচ্চা তাকে কুত্তার মতো ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলি। তোকে আমি আজকে জ্যান্ত ছাড়বো না সরে বাচ্চা, তোর লাশ আমি পিস পিস করে কেটে নদীতে ভাসিয়ে দেব। হৃদয় ততক্ষণে স্পট ডেট হয়ে গেছে। শাকিল রাগে হৃদয়ের লাশের পেটে অনবরত লাথি মারতে থাকে। তার এমন রাগ দেখে আশেপাশের কয়েকজন গার্ড ভয়ে চুপ হয়ে গেছে। শাকিল নিজের রাগ কিছুটা কন্ট্রোল করে পিস্তলটা আবার কোমরে গুছল। তারপর দ্রুত নাজিয়ার কাছে এগিয়ে যায়। সে নাজিয়ার 2 হাত ধরে টেনে মাটির উপর থেকে তুলতে তুলতে বলে, মা, তুই শেষ পর্যন্ত নিজে থেকে আমার কাছে আসলি। আমি তোরে 5 বছরে কতবার কতভাবে কইছি যে মা তুই আমার কাছে চলে আয়, কিন্তু তুই আমার একটা কথাও কোনোদিন শুনিসনি। তুই সবসময় বলতি যে তোর নিজের সন্তান নাকি একদিন ফিরে আসবে, আর তুই কেবল তারই জন্য অপেক্ষা করছিস। তা মা, তোর সেই ছেলে কি এসেছে? হ্যাঁ শাকিল, আমার সেই হারানো সন্তান শেষ পর্যন্ত আমার কোলে ফিরে এসেছে। শাকিল কথাটা শোনা মাত্রই চোখ দুটো বড় বড় করে তার মায়ের দিকে তাকায়। তারপর জিজ্ঞেস করে, কই মা তোর সেই ছেলে? দেখাচ্ছিস না কেন তাকে? নিয়ে আয় তোর ছেলেকে, আমিও একবার দেখি যে আমার মায়ের ছেলে দেখতে কেমন হয়েছে। সে তো তোর খুব কাছে আছে রে শাকিল। আমার কাছে আছে মানা? কে সে মা? তুই ঠিক করে বল, আমি তো এমন কোনো ছেলেকে চিনি না। নাম কি তার, বল মা। তুই তাকে চিনিস শাকিল? তার নাম নিলয়। আমার ছেলের নাম হলো নিলয়। তো লোকেরা প্রায় 10 দিন আগে আমার ছেলেকে লাথি মেরে খাত থেকে ফেলে দিয়েছিল। আমি জানি যে ও নিজের সমস্ত হিসাব চুকিয়ে দিতে তোদের ওইখানেই আসছে। শাকিল নীলার নামটা শোনার সাথে সাথে কি যেন ভাবতে থাকে। তারপর নিজেকে সামলে বলল, নিলয়? ওই ঢাকা থেকে আসা হারিয়ে যাওয়া পর্যটক ছেলেটা? হ্যাঁ, ওটাই আমার ছেলে। শাকিল এই কথা শোনার পর কিছু সময় পুরো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর সে মাথা পেছন দিকে হেলিয়ে জোরে জোরে হাসতে থাকে। সে হাসতে হাসতে ধীর পায়ে এগিয়ে গিয়ে আস্তানার মাঝখানে থাকা একটা পাথরের ওপর গিয়ে বসলো। সে পকেট থেকে একটা সিগারেট বের করে লাইটারের আগুন দিয়ে ওটাতে টান দিতে দিতে ধোঁয়া ছেড়ে বলে, মারে, আমি এখন পুরো হিসাবটা একদম বুঝে গেছি। তোর এই ছেলেই তাহলে ঢাকা শহরে আমাদের এই বর্ডারের সিক্রেট ক্রাইমের ভিডিও ফাইলটা পাঠিয়েছিল। আমি এই বর্ডারে নিজের ক্রাইম নেটওয়ার্ক তৈরি করেছি, আর তোর ওই ছেলে এসে আমার পুরো বিজনেস নষ্ট করে দিয়েছে মা। তুই জানিস না নিলয়ের জন্য কত জায়গা থেকে কল এসেছে। তুই আজ আমার কাছে আমার জন্য আসিস নাই মা, তুই আসছিস নিজের ছেলের জীবন ভিক্ষা চাইতে। তোর ছেলে যদি আজ আমার এই সীমানায় পা রাখে, তবে খোদার কসম মা, আমি তোর নিজের মায়ের মতো সম্মান করা সত্ত্বেও তোর চোখের সামনে ওরে গুলি করে মারবো।
প্রথমে তাকে মারার একটা কারণ ছিল যে সব ভিডিও করেছে, কিন্তু এখন সে তোর ছেলে, তাকে তো মরতেই হবে। শাকিল সিগারেটের ছাই মেঝেতে ফেলে, নিজের চোখ দুটো কিছুটা ছোট করে আবার বলতে শুরু করে। আমি তোরে নিজের চেয়েও অনেক বেশি ভালোবাসি মা। আমার নিজের মা তো অনেক আগে মারা গিয়েছিল। আমি যখন এই বর্ডার এলাকায় প্রথম পোস্টিং হয়ে আসি, তখন এক সিক্রেট মিশনে বর্ডারের ওপারে গুলি খেয়েছিলাম ইন্ডিয়ান আর্মিদের কাছে। আমি তখন বাঁচার আশা ছেড়ে দিয়েছিলাম। নদীর পাড়ে রক্তাক্ত অবস্থায় আধমরা হয়ে পড়েছিলাম। তুই আমাকে ওখান থেকে তুলে নিজের গুহায় এনে সেবা করে বাঁচিয়ে তুলেছিলি মা। তুই আমাকে পরম যত্নে প্রতিটা দিন খাইয়ে দিয়েছিলি। সেদিন থেকেই আমি তোরে বুকের ভেতরে মায়ের স্থান দিয়েছিলাম রে মা। আমি তোমার মুখ থেকে সেই অতীতের সমস্ত কাহিনী শুনেছিলাম। আর ঠিক এই কারণেই আমি এমপি আদনান চৌধুরীর কোটি টাকার মাল ইচ্ছা করে বর্ডারে আটকে রেখেছি রে মা। তুই আমায় বলেছিলি যে আদনান চৌধুরী তোর সবচেয়ে বড় শত্রু। আমি আদনানকে নিজে থেকে খুঁজে বের করে ওর পাওয়ার মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য ওর মাল আটকেছিলাম, যেন সে নিজে এখানে এসে মাল ফেরত নিতে। আর আমি তোর সামনে এনে ওরে কুচি কুচি করে কেটে মারতে পারি। কিন্তু মা, তুই আজ নিজের ছেলেকে ফিরে পেয়ে আমার ভালোবাসাকে ভুলে আমাকে ছেড়ে চলে যাবি? তা আমি শাকিল বেঁচে থাকতে কোনো দিন হতে দেব না। আমি প্রথমে তোর এই নিলয়কে মারবো, তারপর তোরে আমার কাছে রাখবো। তুই থাকবি তো মা আমার সাথে? শাকিলের এই সাইকোটাইপ কথাবার্তা শুনে নাজিয়া পুরো চুপ হয়ে বসে আছে। তার মনের ভেতরের কোণেও যে শাকিলের প্রতি দরদ মায়া নেই তা কিন্তু নয়। সেও শাকিলের নিজের ছেলের মতোই মন থেকে ভালোবাসে। নিলয় যদি তার জীবনে আর ফিরে না আসতো, তবে সে হয়তো শাকিলকে নিজের একমাত্র অবলম্বন করেই বাকিটা জীবন বেঁচে থাকার চিন্তা করেছিল। তার জন্যই শাকিল আদনানের কোটি টাকার মাল বর্ডারে আটকে রেখেছে। আবারও দেখে আদনান চৌধুরী নিজের মাল বর্ডার থেকে ফেরত নিতে নাজিয়ার ছেলে নিলয়কেই পাঠিয়েছে। আজ দুই ছেলের মাঝখানে কিভাবে দাঁড়াবে সে? নাজিয়া এক মানসিক দ্বন্দ্বে পড়ে যায়। একদিকে তার নিজের রক্তের সম্পর্ক, তবুও নিলয় যেন নাজিয়াকে ঠিকমতো চেনে না। আর অন্যদিকে কোনো রক্তের সম্পর্কই নেই, তবুও সে নাজিয়াকে নিজের মায়ের মতো ভক্তি করে এবং জীবনের সবটুকু দিয়ে ভালোবাসে। নাজিয়া এখন কি করবে কিছুই ভেবে পায় না। শাকিল নাজিয়াকে ইশারায় একটা কাঠের চেয়ারের ওপর এনে বসায়। তারপর সে এক কোণে দাঁড়িয়ে থাকা বিল্টু নামের একটা ছোট ছেলেকে ডাকলো। বিল্টু, এই বিল্টু। বিল্টু শাকিলের সামনে এসে দাঁড়িয়ে বলে, জি স্যার, বলুন কি করতে হবে? তুই আমার মায়ের জন্য ভালো খাবার নিয়ে আয়। আজ আমার মাকে আমি নিজের হাতে খাওয়াবো। মা, তুই আজকে আমার হাতের খাবার খাবি তো মা? নাজিয়া কোনো উত্তর না দিয়ে চুপচাপ কাঁদতে থাকে। বিল্টু একটা বড় প্লেটে ভাত আর তরকারি নিয়ে আসে। শাকিল হাত ধুয়ে নিল। সে নাজিয়াকে নিজের হাতে খাইয়ে দিতে দিতে বলতে থাকে, মারে, আমি ভালো করেই বুঝতে পারছি যে তুই তোর নিজের রক্তের ছেলে নিলয়কেও ঠিক আমার মতোই উদ্ধার করে নিজের কাছে রেখেছিলি। আমার লোকেরা ওরে চিনতে না পেরে খাদে ফেলে দিয়েছিল, কিন্তু উপরওয়ালা ওরে ঠিকই তোর কাছে এনে হাজির করেছে। আসলে জানিস মা, এই দুনিয়াতে মানুষের সবচেয়ে বেশি জোরালো সম্পর্ক হয় দুই ধরনের জিনিসের উপরে। প্রথমত রক্তের সম্পর্ক, আর দ্বিতীয়ত টাকার সম্পর্ক। আমার নিজের বলতে কেউ নেই মা, কিন্তু আমার কাছে ক্ষমতা আর টাকা আছে অনেক। তবে আমার এই সাম্রাজ্যে মায়ের বড্ড অভাব ছিল। আর দেখ, আজ তোর ভাগ্যটা কেমন করে আল্লাহ লিখে রাখছে। তোর ছেলে তোর ২৬ বছর ধরে কোনোদিন দেখেনি। সেই ছেলেই হুট করে খাত থেকে পড়ে তোর কাছে আশ্রয় নিল, আর তুই তাকে চিনেও ফেললি। মা, আল্লাহ হলো সবচেয়ে বড় মাইন্ড গেমার। সেই পৃথিবীর প্রতিটা মানুষকে নিয়ে প্রতিটা মুহূর্তে এক অদ্ভুত খেলা খেলে রে মা। তার এই খেলার নাম হলো পরীক্ষা। আর আমরা মানুষেরা প্রতিটা দিন সেই পরীক্ষাই দিয়ে থাকি। দেখলি তো মা, উপরওয়ালা একজন মায়ের দোয়া কিভাবে পূরণ করে দেয়। আমি তোর প্রতিটা দিন গুহার মেঝেতে বসে নামাজ পড়া অবস্থায় কাঁদতে দেখতাম, এবং শুনতাম যে তুই আল্লাহর কাছে একটাই মোনাজাত করতি যে আমার ছেলে যদি এই দুনিয়াতে বেঁচে থাকে আল্লাহ, তবে তুমি তাকে একবারের জন্য হলেও আমার চোখের সামনে এনে দাও। একজন মায়ের সেই চোখের পানির দোয়া আল্লাহ আর সে বসে শুনেছে রে মা। শাকিল নাজিয়ার মুখে আবারও একটা ভাতের লোকমা তুলে দিয়ে নিজের গলার আওয়াজ কিছুটা গম্ভীর করে বলে, তাই না হলে আমি কেন আদনান চৌধুরীর মেইন মাল আটকাতে যাব বল? আমি বুঝে গেছি যে তোর ছেলে নিলয় কেন এই বর্ডারে এসেছে।
সে আদনান চৌধুরীর মাল উদ্ধার করার জন্যই এখানে মিশনে আসছে মা। আমি তোর মুখে এই আদনানের অত্যাচারের গল্প শুনেছি, কিন্তু দেখ আল্লাহ কেমন করে পুরো গেমটাই খেললো মা। নে মা, মুখ খোল, খাবারটা ভালো করে খা। শোন মা, আমার যা আছে এই সব কিছুই তো তোর জন্য মা। আল্লাহ যদি মানুষকে দ্বিতীয় কোনো জীবন দেয়, তবে সেই মরে যাওয়া দ্বিতীয় জীবনকে তুই বাঁচিয়ে তুলেছিলি মা। তাই তোর প্রতি আমার সব ভালোবাসা কাজ করে। কিন্তু মা, তোর ছেলে নিলয় আমার হাতে মরবে। তোর দোহাই লাগে মা, তুই আমার সামনে এসে তোর ছেলেকে বাঁচাতে আসবি না, কারণ তোর কোনো চাওয়া আমি ফেলতে পারবো না মা। নাজিয়া মুখ বন্ধ করে চুপ হয়ে কাঁদতে থাকে। তারপর ধীরে ধীরে মুখের ভিতরে খাবারটা চিবোতে থাকলো। শাকিল একদিকে, নিলয় আরেক দিকে, দুটোই তার ছেলে। তবে একজনের সাথে রক্তের সম্পর্ক, কিন্তু চেনা জানা মাত্র কয়েকদিনের। অন্যজনের সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু 5 বছর ধরে এই ছেলেটা তাকে মা বলে ডাকছে। নাজিয়া কি করবে বুঝতে পারছে না। শাকিল বাইরে থেকে যতই সাইকোটাইপের পাগল হোক না কেন, নাজিয়ার কাছে সে এখনও একটা বাচ্চার মতোই শান্ত হয়ে থাকে। চারপাশে দাঁড়িয়ে থাকা শাকিলের ছেলেরা চুপচাপ তাদের বসের এই অদ্ভুত রূপ দেখছে। যে মানুষটা একটু আগে নিজের গার্ডকে 1 সেকেন্ডে গুলি করে লাশ বানিয়ে দিল, সেই হিংস্র একজন মানুষ নিজের মায়ের সামনে এখন যেন একটা ছোট বাচ্চার মতো আচরণ করছে। নাজিয়া শাকিলের মাথার উপর নিজের কাঁপা কাঁপা হাতটা রাখলো। শাকিল মায়ের হাতের ছোঁয়া পাওয়া মাত্রই নিজের চোখ দুটো শান্তিতে বন্ধ করে মুচকে মুচকে হাসতে থাকে। নাজিয়া হাত বোলালো মাথায়, মনে মনে দোয়া পড়ল দুটো ছেলের জন্য। আর দিকে শাকিলের আস্তানার অপর প্রান্তে থাকা একটা অল্প উঁচু পাহাড়ের ওপর একা এসে দাঁড়িয়েছে নিলয়। সে পাহাড়ের ওপর দাঁড়িয়ে চারপাশের পুরো বর্ডারের মেন জোন দেখতে থাকে। নিচে গ্রাম, নদী, পাহাড়ের ঢাল, সামনে শাকিলের ঘাঁটি। সেখানে বাইরে কয়েকজন লোক দাঁড়িয়ে। নিলয় কাঁধের ব্যাগটা ঠিক করলো। পায়ে ব্যথা আছে, কিন্তু কাজ আছে অনেক। মাল আনতে হবে, আদনান আঙ্কেল অপেক্ষা করছে তার জন্য। তার পিঠে ঝুলছে সেই ব্ল্যাক গিটার ব্যাগ। সে পায়ের ব্যথার জায়গাটা এক হাত দিয়ে একটু চেপে ধরে ধীর পায়ে পাহাড়ের ঢালু পথ বেয়ে শাকিলের ওই আস্তানার দিকে এগিয়ে এসে দাঁড়ায়। তার চোখে এখন কেবল নিজের জীবনের শেষ প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। চারদিকে এক থমথমে নীরবতা বিরাজ করছে। নিলয় সাবধানে শাকিলের গুহার এরিয়ার আশেপাশে একটা একটা করে শক্তিশালী স্টিকি বোম লাগাতে থাকে। বোম লাগানোর সময় শাকিলের লোক যেটাই সামনে আসছে তাকে ধরে নিজের সাইলেন্সার লাগানো পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেলছে। সে লাশগুলো ঝোপঝাড় ও লতাপাতা দিয়ে ভালো করে ঢেকে দেয়, যাতে দূর থেকে কেউ কিছু আঁচ করতে না পারে। বেশ কিছুক্ষণ এভাবে শাকিলের লোক মারা, তারপর বোম লাগানো শেষ করে নিলয় এরপর সে চারপাশটা একবার দেখে একটা উঁচু পাথরের উপরে এসে দাঁড়ালো। তার ডান হাতে একটা গিটারের মতো দেখতে বড় কালো রঙের ব্যাগ আছে। নিলয় ব্যাগটা খুলল। ব্যাগের ভেতর থেকে বের হয়ে আসে একটা বিরাট বড় আধুনিক মেশিন গান এবং সেটাকে পাথরের ওপর বসানোর জন্য একটা স্ট্যান্ড সেট করলো। মেশিন গানটা 1 মিনিটের ভেতরে সেট করে নিলয়। এরপর সোজা হয়ে দাঁড়িয়ে নিচের গুহার দিকে তাকিয়ে চিৎকার করে বলে, এই শাকিল, কি রে, কোথায় তুই? বের হয়ে আয়। শাকিল চিৎকার শুনে বের হবে, সাথে নিলয়ের মাও বের হলো। দরজার কাছে শাকিল বসে তার মাকে নিয়ে। খাবার এখনো শেষ হয়নি। নিলয়কে দেখলো দুজন। নিলয় আবার বলে, কি রে, ভয় পাইছিস? আমার মায়ের সাথে বসে কি করছিস? আর মা, তুমি এখানে চলে এসেছ? আমি আরও তোমাকে আনার জন্য তোমার গুহাতে লোক পাঠালাম, আর তুমি চলে আসলে এখানে। আর এসে তুমি ওই ম্যাডনেস গ্যাংয়ের কাছে গেলে। শাকিল, আমার মাকে আসতে দে। তোর সাথে আমার ঝামেলা, মাঝখানে ফ্যামিলি আনিস না। তবে ঝামেলাটা বেশি হবে যদি আমার মা আর আমার আঙ্কেলের মাল ছেড়ে না দিস। বল, কোনটা চাস, ঝামেলা নাকি ভদ্রতা? শাকিল নাজিয়াকে খাবার খাওয়াচ্ছে। নাজিয়া চুপচাপ বসে আছে, তার চোখে মুখে এক ধরনের অসহায়ত্ব। শাকিল খাবার খাওয়ানো শেষ করে 1 গ্লাস পানি নাজিয়ার মুখের সামনে ধরে। নাজিয়া পানি খেলে শাকিল তার হাত ধুয়ে নিল। তারপর শাকিল উঠে দাঁড়ায়। নিলয় হাসতে থাকে। তারপর শাকিলের হাসির শব্দ শুনে নিলয়ও মুচকে হাসল। শাকিল ইশারায় তার লোকদের বোঝায় নিলয়ের দিকে অস্ত্র তাক করে গুলি করার পজিশন নিতে। ওরা তাই করে। শাকিল হেসে বলতে শুরু করে, শালা আদনানের কুত্তা, দেখ ভাই, তোর একটা অফার দি, সেই অফারে তোর জীবন বাঁচবে। তুই চুপচাপ চলে যা আর আদনানকে নিয়ে আয়।
তাহলে তোরে উপরওয়ালা চাইলে আরো 100 বছর বাঁচিয়ে রাখতে পারে। নিলয় পাথরের ওপর দাঁড়িয়ে একটু এগিয়ে আসে। তার মুখে কোনো ভয়ের চিহ্ন নেই, বরং এক ধরনের তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। সে নিজের হাতের মেশিন গানটা হাতল ধরে বলে, তাই নাকি? তোর কি মনে হয় তোর কথা শুনে আমি ভয় পাবো? তবে তোর জন্য চিন্তা হচ্ছে। বাহ, বেশ তো। শাকিল আর কথা বলল না। সে তার লোকদের দিকে তাকিয়ে হাত দিয়ে ইশারা করে বলে, বয়েস, দেখছিস কি? মার ওটাকে। ওর লোকেরা পজিশন মতো বসে নিলয়ের দিকে গুলি ছুটতে যায়। তখনই নিলয় হাত উঁচু করে বলে, 1 মিনিট। কথাটা শেষ করেই নিলয় তার পকেট থেকে একটা ছোট্ট রিমোট বের করলো। কেউ কিছু বুঝে ওঠার আগে সে রিমোটের একটা বোতামে চাপ দিল। মুহূর্তের মধ্যেই চারপাশ থেকে স্টিকি বোমগুলো ফাটতে শুরু করে। পুরো জঙ্গল যেন কেঁপে ওঠে এক লহমায়। পরপর 10টা বোম ব্লাস্ট হওয়ার ফলে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। মাত্র 1 মিনিটের ভিতর পুরো এরিয়াটা ধ্বংসস্তূপে পরিণত হয়। শাকিলের মেন গুহাটা বাদে আশেপাশে সব ক্যাম্প, গাড়ি আর গাছপালা বিশাল আগুনে পুড়তে শুরু করছে। নিলয় এমন কিছু করবে শাকিল ভাবতেই পারেনি। শাকিলের লোকেরা অনেকে মারা যায়, কিন্তু যারা বেঁচে ছিল তারা নিলয়ের দিকে গুলি ছোড়ে। নিলয় সরে এসে ব্যাগ দিয়ে ঢেকে রাখা বড় মেশিন গানটা তাক করে গুলি চালাতে থাকে। চারিদিকে শুধু বুলেটের শব্দ ভেসে যাচ্ছে, অনেকে চিৎকার করছে। মাত্র 2 মিনিট একটানা মেশিন গান চালিয়ে নিলয় শাকিলের সব কিছু ধ্বংস করে দিল। ওর লোকেরা যারা সামনে এসেছিল তারা সবাই গুলিতে ঝাঁঝরা হয়ে মরে পড়ে থাকে। আর কয়েকজন যারা বেঁচে আছে তারা আর সামনে আসার সাহস দেখায় না, বরং লুকিয়ে পড়ে। চারদিকের ধোঁয়া একটু হালকা হতে নিলয় পাথর থেকে লাফ দিয়ে নিচে নেমে আসে। সে ধীর পায়ে হেঁটে শাকিলের সামনে এসে দাঁড়ালো। শাকিলের কাছাকাছি আসতেই শাকিল নিলয়ের ডান পায়ে জোরে একটা লাথি মারে। নিলয় প্রস্তুত ছিল না, তাই সে মাটিতে পড়ে যায়। পায়ে আগের চোট থাকায় সে ব্যথায় কোকিয়ে ওঠে। শাকিল মাটিতে পড়ে থাকা একটা পাথর 2 হাতে তুলে নিলয়ের মাথার দিকে মারতে যায়। নিলয় শুয়ে থাকা অবস্থাতেই শাকিলের পায়ে একটা লাথি মারল। লাঠির আঘাতে শাকিল ভারসাম্য হারিয়ে পাশে মাটিতে পড়ে যায়। নিলয় দ্রুত উঠে শাকিলের পেটের উপর গিয়ে বসে এবং তার মুখে ঘুষি মারতে থাকলো। শাকিলের মুখ ফেটে রক্ত বের হতে শুরু করেছে, কিন্তু শাকিলও ঝটকা দিয়ে নিলয়কে নিজের উপর থেকে ফেলে দিল এবং উঠে দাঁড়িয়ে নিলয়ের সেই চোট পাওয়া ডান পায়ে আবার জোরে লাথি মারে। নিলয় সোজা হয়ে দাঁড়াতে না পেরে আবার মাটিতে পড়ে যায়। শাকিল এগিয়ে এসে নিলয়ের পা 2 হাতে ধরে জোরে মুচড়ে দিল। নিলয় ব্যথায় আর্তনাদ করে ওঠে। শাকিল বলতে থাকে, আমার আদনানকে চাই। সে তোর বাবাকে মেরেছে আর আমার মাকে সারা জীবন কষ্ট দিয়েছে। ওই যে দেখ, ওই মহিলাটা তোরে জন্ম দিয়েছে, কিন্তু সে আমার মা। আমি তার পালিত সন্তান, তবুও তার জন্য আমি সব কিছু করতে পারি। আর তুই তো শালা একটা হারামি রে, হারামখোর। শালা টাকা কামানোর মেশিন। এখনো সময় আছে, যা আদনানকে পাঠিয়ে দে। নিলয় মাটির দিকে হাত বোলাতে বোলাতে একটা ছোট চিকন ছুরি পেয়ে যায়। সে আর এক মুহূর্ত না ভেবে পুরো শক্তি দিয়ে ছুরিটা শাকিলের পায়ের পাতার উপর বসিয়ে দিল। ছুরির ফলা মাংসের গভীরে ঢুকে যেতেই শাকিল ব্যথায় চিৎকার করে মাটিতে পড়ে যায় এবং ক্ষতস্থান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে। নিলয় কোনো মতে উঠে দাঁড়িয়ে শাকিলের ক্ষতস্থানে জুতো দিয়ে পাড়া দেয় এবং চাপা দিয়ে বলে, মাকে তো আমি নিতেই এসেছি, আর তুই তো পালিত সন্তান। তুই রক্তের সম্পর্ক কি বুঝিস? আদনানকে তো আমি পরে দেখে নেব। তুই কে কথা বলার? আদনানের মাল, আর আমার মাকে নিয়ে আমি যাবই। ঠিক এই সময় শাকিল মাটির উপর পড়ে থাকা একটা কাঠের স্টিক খুঁজে পায়। সে নিজের সব রাগ ও শক্তি এক করে স্টিকটা দিয়ে নিলয়ের হাঁটুতে জোরে এক বাড়ি মারে। তারপর পিঠে মারতেই লাঠিটা ভেঙে যায়। নিলয় ব্যথায় সোজা হতে না হতে শাকিল তাকে ধরে পাশের একটা বাঁশের চাটার উপরে ছুঁড়ে মারে। নিলয় চাটার উপর পড়তে শাকিল তার সামনে এসে দাঁড়িয়ে বলে, রক্তের সম্পর্ক গভীর? ফাক ইওর ব্লাডি রিলেশন। যেখানে নিজের জন্মদাত্রী মাকে দেখে তোর অনুভূতি কাজ করে না, শালা আবার টান দেখাস? আদনানের চামচা তোকে মেরেই ফেলবো। কথাটা শেষ করেই শাকিল তার পকেট থেকে পিস্তল বের করে নিলয়কে মারতে যায়। ঠিক তখনই নাজিয়া তাদের মাঝখানে চলে আসে। সে শাকিলের সামনে এসে দাঁড়ায় যাতে সে গুলি করতে না পারে। নিলয় মাটি থেকে উঠে শাকিলকে ধাক্কা দিয়ে পাশের একটা পাথরের সাথে তার মাথাটা জোরে লাগিয়ে দেয়। পাথরের আঘাতে শাকিলের মাথা ফেটে রক্ত বের হতে শুরু করে।
শাকিল সে ছুরিটা খুঁজে পেল। সেটা নিয়ে নীলয়ের হাতের তালুর উপরে জোরে ঢুকিয়ে দিল। প্রচণ্ড যন্ত্রণায় দুজনে দুদিকে ছিটকে পড়ে যায় এবং মাটিতে শুয়ে কাতরাতে থাকে। নাজিয়া দুইজনের এমন অবস্থা দেখে আর সহ্য করতে পারে না। সে দুজনের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে থাকে, দয়া করে তোরা থাম, আমার কথা শোন। নিলয়, তুই আমার নিজের ছেলে, কিন্তু শাকিল আমাকে অনেক ভালোবাসে। আর শাকিল, তুই আমাকে দেখেছিস, কিন্তু নিলয় তো আর জানতো না তার মা বেঁচে আছে। ঝামেলা করিস না, তোদের দোহাই লাগে। আমি মরে যাব, তাহলে আর ঝামেলা থাকবে না। কথাটা শেষ করে নাজিয়া সেখান থেকে পেছনে ফিরে দৌড়ে চলে যায় একটা গভীর খাদের কাছে। সে কোনো দিকে না তাকিয়ে, কোনো কিছু না ভেবে সরাসরি সেই খাদের মুখে লাফ দিল। নাজিয়াকে লাফ দিতে দেখে শাকিল দৌড়ে যায় এবং খাদের কিনারায় গিয়ে নিচে ঝাঁপ দিল। সে শূন্যে থাকা অবস্থায় এক হাত দিয়ে নাজিয়ার হাত শক্ত করে ধরে ফেলে এবং অন্য হাত দিয়ে খাদের কিনারায় একটা পাথর চেপে ধরল। পাথরটা ধরে শাকিল কোনো মতে ঝুলে থাকে। নাজিয়া নিচের দিকে তাকিয়ে বলে, কি করছিস তুই? ছাড় আমাকে, আমি মরে যাই। চোখের সামনে তোদের কারো মৃত্যু দেখলে থাকতে পারবো না আমি। শাকিল নিজের পুরো শরীরের ভর এক হাতে ধরে রেখে ওপরের দিকে তাকিয়ে কষ্ট জড়ানো গলায় বলে, কি বলছিস তুই মা? বলিস না আমাকে যখন মেরে নদীতে ফেলে দিছিল তখন তুই বাঁচিয়েছিলি, তাই তোর জন্য সব করব। পাগলামি করিস না মা। দেখ তোর রক্তের ছেলে তোর কাছে আসলো না। কিন্তু শাকিল বেশি সময় পাথরটা ধরে রাখতে পারছে না। পাথরটা মসৃণ হওয়ায় তার হাতে আস্তে আস্তে ফসকে যেতে শুরু করে। নিজের শেষ সময় ঘনিয়ে আসছে ভেবে শাকিল নাজিয়ার দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, চল মা, একসাথে মরি। ঠিক যখন শাকিলের হাত পাথর থেকে ফসকে যায় এবং তারা দুজনেই নিচের দিকে পড়ে যাচ্ছিল, ঠিক তখনই ওপর থেকে একটা হাত এসে শাকিলের কবজিটা শক্ত করে চেপে ধরে। ঝটকা খেয়ে তারা আবার শূন্যে ঝুলে পড়ে। শাকিল অবাক হয়ে ওপরের দিকে তাকায় এবং দেখে যে নিলয় নিজের সবটুকু শক্তি দিয়ে খাদের কিনারায় ওপর হয়ে শুয়ে ওদের হাত ধরে আছে। নিলয়কে এভাবে ধরে থাকতে দেখে শাকিল বলে ওঠে, ওই ছাড় আমাকে। তুই একা হলে তোকে ছেড়ে দিতাম, সাথে আমার মা আছে বলে তোকে ধরেছি। বেশি ভাবনা নিয়ে শক্ত করে ধরে থাক আমার হাত। নীলের কোমরে একটা দড়ি বাঁধা আছে। নাজিয়া যখন দৌড়ে যাচ্ছিল তখন তার পিঠে শাকিলও দৌড় দেয়। নিলয় বুঝে যায় নাজিয়াকে বাঁচাতে শাকিল যাচ্ছে। সে পাশে তাকায়, একটা দড়ি দেখতে পেয়েছিল নিলয় সেই দড়িটা পাথরের সাথে বাঁধে 5 সেকেন্ডের ভেতরে, আর 5 সেকেন্ডের ভেতরে নিজের কোমরে বেঁধে সেও লাফ দিল। নিলয় শাকিলকে বলে, শোন গাধা, আবেগ দিয়ে জীবন চলে না। তুই যে বলদের মতো লাভ দিলি, কতক্ষণ পারলি মাকে ধরে রাখতে? বাঁচাতেই যখন পারবি না তখন হিরো সেজে নাটক মারতে গেলি কেন? তোরে কে বস বানিয়েছে ম্যাডনেস গ্যাংয়ের? মা, তুমি এই বলদটারে বাঁচিয়েছিলে কি একসাথে মরার জন্য? শাকিল শূন্য ঝুলন্ত অবস্থায় রেগে গিয়ে বলে, এই বেশি কথা বলিস না। তোর বিবেক দেখতে দেখতে মা যদি নিচে পড়ে যেত? মা যখন দৌড়ে গেছিল ততক্ষণে আমি দড়ি বেঁধে ফেলেছি। ওনার পড়ার ফোর্সের থেকে আমার মুভমেন্ট ফাস্ট ছিল, পড়লেও ধরে ফেলতাম। গাধা। খুব উদ্ধার করেছিস। তোরা থামবি? চুপ কর তো মা, তুই ঝামেলাটা পাকিয়েছিস। করছিলাম দুজনে মারামারি, আর তুই মাঝখানে এসে লাফ দিতে গেছিস। এখন এমন অবস্থা, নিচে কুমির উপরে বাঘ। ঠিক তো মা, তুমি কেন লাভ দিতে গেছিলা? আর আমি কি ওকে সত্যি সত্যি মেরে ফেলতাম নাকি? তোমাকেও দেখে শুনে রাখতো না, সেজন্য মেরে ফেলতাম না। ঠিক মা, আমিও কি তোর ছেলেরে মারতাম? তুই না কষ্ট পেতি। মাঝখানে এসে বাগড়া দিলি কেন মা? নাজিয়া তাদের দুজনের এই অদ্ভুত যুক্তি শুনে আর সহ্য করতে পারল না। সে যন্ত্রণাকাতর গলায় বলে, আরে তোরা কি শুরু করলি? এভাবে ঝুলে থাকবো কতক্ষণ? এখন কি উঠাবি নাকি একসাথে নিচে যাবি? ঠিক তখনই নিলয় একটা চেনা মানুষের কণ্ঠস্বর শুনতে পায়। তার সহকারী জিহান তাকে জোরে জোরে ডাকতে থাকে। নিলয় স্যার, স্যার আছেন? আমি জানি আপনি এখানে এসেছেন। নিলয় নিজের সবটুকু ফুসফুসের শক্তি দিয়ে নিচ থেকে চিৎকার করে ডাক দেয় এবং বলে, আমি এখানে। জিহান, এদিকে আমি। জিহান দূর থেকে আওয়াজ পেয়ে খাদের দিকে দৌড়ে আসে এবং ওপর থেকে উকি দিয়ে জিজ্ঞেস করে, কোনখানে? নিলয় ওপরের দিকে তাকিয়ে মুখ বিকৃত করে বলে, আরে নিচে খাদে ঝুলে আছি, তোলো আমাকে। জিহান খাদের একদম কিনারায় এগিয়ে আসে এবং দেখে যে 3 জন মানুষ একে অপরের হাত ধরে শূন্যে ঝুলছে। জিহান ভয়ে বলে ওঠে,
তিনজন একসাথে? আল্লাহ, আমি একসাথে কিভাবে তুলবো স্যার? আর এখানে ঝুলছেনই কেন? নিলয় বিরক্ত হয়ে জিহানের দিকে তাকিয়ে বলে, আরে গাধা, এখন কি তোমাকে এক্সপ্লেন করব? দেখো, শাকিলের গুন্ডা বাহিনী কেউ বেঁচে আছে নাকি? ওদের ডেকে টেনে তুলো। জিহান আর এক মুহূর্ত দেরি না করে গুহার দিকে চলে যায়। সে শাকিলের কয়েকজন লোককে ডেকে আনে। 6 জন মানুষ একসাথে মিলে দড়ি টেনে এক এক করে 3 জনকে খাদ থেকে টেনে তুলল। নিলয় সোজা হয়ে দাঁড়াতে পারে না। তার ডান পা আগে থেকেই ভাঙা ছিল। তার উপর একটু আগে শাকিল ওখানে অনেক বেশি মারছে। যন্ত্রণার চোটে নিলয় নিজের শরীরটা মাটির উপর এলিয়ে দিল। ওদিকে শাকিলও নিজের পায়ে ভর দিয়ে ঠিকমতো দাঁড়াতে পারে না, কারণ নিলয় ছুরি দিয়ে শাকিলের পায়ে ঢুকিয়ে দিয়েছিল। সেখান থেকে এখনও অনবরত রক্ত বের হচ্ছে। আবার একটু আগে পাথরের সাথে মাথা লাগার কারণে শাকিলের মাথা থেকেও রক্ত গড়াচ্ছে। নাজিয়া মাটির উপর বসে পড়েছে। সে শাকিল আর নিলয়কে একসাথে নিজের 2 বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর সে হাউমাউ করে কেঁদে কেঁদে 2 জনকে বলে, তোরা কেন নিজেদের মাঝে এভাবে ঝামেলা করছিস রে বাবা? তোরা প্লিজ 2 ভাই হয়ে আমার 2 ছেলে হয়ে একসাথে থাকবি। তোরা ছাড়া আমার নিজের বলতে আর কেউ নেই। আমার এই শেষ বয়সে তোদের দুজনকেই একসাথে নিজের কাছে চাই। তোরা কেন একে অপরের খুন করার জন্য এভাবে মারামারি করছিস অন্যের জন্য? তোরা নিজেরা যার স্বার্থের জন্য মারামারি করে আঘাত পেয়েছিস সে আদনান চৌধুরী। তো তোদের দুজনের মৃত্যুর খবর জানলে খুশিতে উল্লাস করবে। তোরা আমার কথা শুনছিস তো? শাকিল মাথার যন্ত্রণা সহ্য করে মায়ের চোখের দিকে তাকায়। তার ভেতরের সমস্ত হিংস্রতা মায়ের কান্নার কাছে একদম পানি হয়ে যায়। সে মাথাটা নাজিয়ার কাঁধে রেখে বলে, আচ্ছা মা, তুই এত করে বলছিস আর এভাবে কাঁদছিস, আমি খোদার কসম খেয়ে বলছি যে আমি নিলয়ের সাথে আর কোনো দিন মারামারি করব না। আমিও শাকিলকে কিছু বলবো না মা। 2 ছেলের মুখ থেকে এমন কথা শোনার পর নাজিয়া তৃপ্তি পায়। সে শাকিল ও নিলয় 2 জনের কপালে 2টি চুমু খেলো। তারপর নিলয়ের গালে হাত বুলিয়ে দেয়। নিলয় প্রথমবার নিজের মায়ের হাতের এমন ছোঁয়া পেয়ে একদম শান্ত হয়ে গেছে। ঠিক তখন জিহান ধীর পায়ে তাদের কাছে এগিয়ে আসে। সে নিলয়ের অবস্থা দেখে কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে, স্যার, আপনি তাহলে ওনাকে খুঁজতে আমাকে নিচে পাঠিয়েছিলেন? নিলয় নিজের মায়ের হাতটা শক্ত করে ধরে জিহানের দিকে তাকিয়ে ক্লান্ত গলায় উত্তর দেয়, হ্যাঁ জিহান, আমি আমার মাকে খুঁজতেই তোমাকে পাঠিয়েছিলাম। শাকিল জিহানের মুখ চিনে ফেলে। সে চোখ দুটো বড় করে জিহানের দিকে তাকায় এবং চেঁচিয়ে বলে, এই, তুই এখানে কি করছিস? সেদিনের পর্যটক না তুই? তুই আগে থেকে এই নিলয়কে চিনতি? জিহান কিছুটা আমতা আমতা করে শাকিলের চোখের দিকে তাকিয়ে সোজা গলায় বলে, হ্যাঁ শাকিল ভাই, আমি নিলয় স্যারকে অনেক আগে থেকেই চিনি। আমরা দুজনেই তো আদনান স্যারের মাল নিতে এসেছিলাম। শালা হারামি, সেদিন নিলয়ের নাম, আইডি কার্ড বা ফাইল নিয়ে কথা হচ্ছিল, তখন তুই আমার সামনে নিলয়ের পরিচয় একবারও বলিসনি কেন রে? নিলয় শাকিলকে থামানোর জন্য নিজের হাত তুলে ইশারা করে এবং জিহানের দিকে তাকিয়ে বলে, জিহান, আজ এখানে যা কিছু ঘটেছে তার একটা সিঙ্গেল ইনফরমেশনও যেন এমপি আদনান চৌধুরীর কোনোভাবেই জানতে না পারে। ঠিক আছে স্যার, আপনি নিশ্চিন্ত থাকুন। আদনান চৌধুরী কিচ্ছু জানতে পারবে না। আর যদি কোনো কারণে আদনান এই খবর জানতে পারে, তবে তোর শেষ পরিণতি কি হবে তা তুই খুব ভালো করেই জানিস। জিহান ভয় পায়। তারপর জিহান বলে, না না শাকিল ভাই, আমি কোনো পাগল নই যে এই খবর বাইরে লিক করব। কেউ কিচ্ছু জানতে পারবে না। আমি বরং ডাক্তার ডাকতে যাচ্ছি। আপনারা দুজনেই অনেক বেশি ইনজুর্ড। আপনারা আগে সুস্থ হন। ঠিক আছে, তুমি জলদি গিয়ে ডাক্তার নিয়ে আসো। নাজিয়া 2 ছেলের রক্তাক্ত অবস্থা দেখে ভীষণ কষ্ট পায়। সে দুজনের হাত একসাথে নিজের হাতের মুঠোয় ধরে স্নেহের সাথে বলে, নিলয়, শাকিল, চল আমার সাথে গুহার ভেতরে চল। দুজনে গুহার ভেতরের বিছানায় গিয়ে শুয়ে পড়ে। নাজিয়া পরিষ্কার পানি এনে তোলা আর কাপড় দিয়ে 2 ছেলের গা ও মুখের সব রক্ত খুব ভালো করে পরিষ্কার করে দেয়। কিছু সময় পার হওয়ার পর জিহান ডাক্তারকে সাথে নিয়ে গুহার ভেতর প্রবেশ করে। ডাক্তার এসে নিলয় আর শাকিল দুজনকে খুব ভালো করে দেখল। ডাক্তার চলে যাওয়ার পর নাজিয়া রান্না করে। কিছু সময় পর গরম খাবার প্লেটে নিয়ে 2 ছেলের বিছানার পাশে এসে বসলো। 2 জনকে খাইয়ে দিতে থাকে। শাকিল বলে, মা, তোর হাতের রান্না কতদিন পর খাচ্ছি বলতো মা। আর আমি প্রথমবার নিজের মায়ের হাতের খাবার খাচ্ছি মা।
নাজিয়া দুই ছেলের মাথায় হাত রেখে বলে, তোরা হলি আমার দুই পাগল ছেলে। আজ থেকে তোরা দুজনে ভাই, বুঝেছিস তোরা? নিলয় শাকিলের দিকে আর চোখে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলে, ভাই, আমি আর এই সাইকো ভাই হব। হ্যাঁ ভাই, আমিও কি তোর ভাই হতে রাজি নাকি? সেটাই, কিসের ভাই হব শুনি? সে নিজের পাওয়ার দেখিয়ে নিরীহ গ্রামের সাধারণ গরিব লোকেদের থেকে জোর করে চাঁদার টাকা তোলে, বাজারের দোকানপাট ভাঙচুর করে। শাকিল, এসব করিস কেন এখনো? ঠিক আছে নিলয়, আমি আজকের পর থেকে মানুষের ওপর টর্চার করা ছেড়ে দিলাম। আর তোর মাফিয়াগিরি। মায়ের মুখের দিকে তাকিয়ে আমি আজকের পর থেকে এই মাফিয়াগিরি করাও ছেড়ে দিলাম। তাহলে তুই আজ থেকে আমার ভাই। শাকিল নিজের বিছানা থেকে কিছুটা সোজা হয়ে বসে নিলয়ের দিকে তাকিয়ে অত্যন্ত সিরিয়াস গলায় বলে, আচ্ছা নিলয়, যা হওয়ার তা হয়ে গেছে। এখন শোন, আদনানের সেই আটকানো কোটি টাকার মাল ও দিকের একটা সিক্রেট গুদামে রাখা আছে, তুই ওগুলো নিয়ে যা। তবে তুই আদনানের সাথে এখন কি করবি শুনি? আমি এবার ওই হারামখোর আদনান চৌধুরীর সাথে একটা মাইন্ড গেম খেলবো। মাইন্ড গেম মানে? তুই কি করতে চাস বলতো? মানে শোন, তোকে আর জিহানকে এখন ঠিক কি কি করতে হবে। ওদিকে রত্নপুরে একটা কক্ষে বসে আছে শফিকেরা। কার্টেল গ্যাংয়ের নাম্বারে আবার কল দিল। রাফাত পাশে বসে মুচকি হাসে। সে দ্রুত ফোনটা রিসিভ করতে শফিক বলে, পরিচয় তো দিতে হবে না জানি, টাকা রেডি আমার, কাজ করবে? হ্যাঁ, ডিল ডান। আদনানকে সরিয়ে দিব, তার আগে আদনানের সাথে একটু মজা করতে চাই। সময় মতো চলে আসবেন তার লাশ দেখতে। রাফাত কল কেটে দিল। অর্ক, রাফাত, সিয়াম, মাসুম বের হলো তাদের ঘর থেকে। অর্ক বলে, এয়ারপোর্ট থেকে আদনানের মাল আসবে, চল সেটা আগে নিয়ে নেই, তারপর বাকি খেলা। চল। ওরা আদনানের মাল নিতে চলে যায়। ওদিকে আদনান চৌধুরী জুবাইর দ্রুত হাঁপাতে হাঁপাতে রুমে এসে প্রবেশ করে বলে, স্যার, এটা ঝামেলা হয়ে গেছে। কার্টার গ্যাং আমাদের ওপর থেকে আসা 100 কোটি হীরা নিয়ে গিয়েছে স্যার। কি? ওই কার্টেল গ্যাংয়ের এত বড় সাহস কি করে হলো যে তারা আমার সাথে এমন শত্রুতা করলো? নিজেদের জানের ভয় কি ওদের ওদের উঠে গেছে? কি চাই ওরা আমার কাছ থেকে? আমি কিছু জানি না স্যার। আদনান চৌধুরীর ফোনটা হাতে নেয়। সে তার মাফিয়া টিমদের কল করে ডাকে কার্টেল গ্যাংকে খুঁজে বের করে তাদেরকে শেষ করার জন্য। আদনান চৌধুরী পুলিশ অফিসারদেরকে ডেকে পাঠালো। এরপর আয়াতকে অফিসে আসতে বলে। কিছু সময় পর সবাই আসে সেখানে। আদনান বলে, হায়াত, কার্টেলের বিরুদ্ধে একটা ভিডিও করো, ওদের এবার চ্যালেঞ্জ কর। ওরা আমার মাল কেড়ে নিয়েছে, ওদেরকে আমি শেষ করতে চাই। না বাবা, ওরা আমাকে বাঁচিয়েছে সেই দিন। আমি ওদের বিরুদ্ধে কিছু বলবো না। জানি তারা খারাপ, কিন্তু সেই দিন বিপদের সময় তোমার গার্ডরা কেউ ছিল না। ওরা না আসলে হয়তো তোমার মেয়ে মরেই যেত। কিন্তু কিন্তু ওরা আমার এখন শত্রু। তোমার তো অনেক টাকা, তো তাদের সাথে কথা বলে দেখো। ওরা তো তাদের সাথে কন্ট্রাক্টের জন্য নাম্বার পাবলিশ করেই দিয়েছে। বেশ, আর পুলিশ, তোমরা সব সময় নজর রাখবে। সন্দেহভাজন কাউকে দেখলেই তাকে নিয়ে আসবে। ইয়েস স্যার। আয়াত চলে যেতে থাকে। আদনান তার মেয়ের দিকে তাকিয়ে মেয়েকে আর জোর করেনি এসব নিয়ে। সিলেটের পাহাড়ি গ্রাম, পরদিন সকাল। নীলার হাতে পায়ে ব্যান্ডেজ, লাঠের উপর ভর করে আস্তে আস্তে জিহানের সাহায্যে বাহিরে আসে সে। একটা গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতে উঠে বসলো সে। জিহান আর ওর মাকে সাথে নিয়ে গাড়িতে উঠলো। গাড়ির পেছনে আদনান চৌধুরীর 200 কোটির ডায়মন্ড শাকিল রেখে দিয়েছে। গাড়ির পিছনের সিটে নাজিয়ার পাশে নিলয় বসে আছে আর জিহান ড্রাইভিং সিটে বসা। শাকিল খুঁড়িয়ে খুঁড়িয়ে গাড়ির কাছে এসে দাঁড়ালো। সে নিলয়ের দিকে হাত দিয়ে বলে, এই নিলয়, মানে আমার ভাই, তোর ফোন কলের অপেক্ষায় থাকবো, কিন্তু মাকে দেখে রাখিস। আদনানকে শেষ করার যে প্ল্যান করেছিস, দেখিস যেন সে বুঝতে না পারে। আমি সব রেডি করে তোকে কল দেব। আর শোন শাকিল, এখানে গ্রামের শেষ মাথায় মিনু নামের একটা মেয়ের ছোট্ট বাড়ি আছে। তুই ওর বোনকে অনেক মারছিলি, মানে ওর উপর অনেক জঘন্য নির্যাতন করেছিলি। তুই ওদের বাড়ি যাবি এবং মীরার কাছে মাপ চেয়ে নিবি। ওর সব চিকিৎসার জন্য যা যা খরচ
বা ব্যবস্থা লাগে তুই করে দিবি। জি বস, আপনি যা হুকুম করলেন আমি ঠিক তাই করব। নিলয় শাকিলের কাঁধে নিজের হাত রেখে শেষবারের মতো বলে, হুম, আর এই বর্ডারে আজকের পর থেকে এই মাফিয়াগিরি করা বাদ দে। বর্ডারের ওপারের আর্মিরা ঝামেলা করতে আসলে তুই কেবল বর্ডারের সিকিউরিটি হয়ে সেগুলোকে সামলাবি। আচ্ছা ভাই, আমি সব দেখে রাখবো। নাজিয়া নিজের মুখটা হালকা বের করে শাকিলের মাথায় হাত রেখে কান্না ভেজা চোখে বিদায় জানিয়ে বলে, শাকিল বাবা, নিজের খেয়াল রাখিস, আমি তোর কাছে আসবো আবার। শাকিল মায়ের হাতটা নিজের গালে ছুঁয়ে বলে, ঠিক আছে মা, আমি প্রতিটা দিন তোর ফিরে আসার অপেক্ষায় থাকবো। গাড়ির এক্সিলারেটরে চাপ দেয় জিহান। গাড়ি চলতে শুরু করলো। শাকিল দাঁড়িয়ে থাকে পেছনে। গাড়ি পাহাড়ি রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। নাজিয়া জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। পাহাড় গাছ পুরনো এই জীবনটা পেছনে পড়ে যাচ্ছে। নিলয় চুপচাপ বসে আছে। তার পাশে মা আর রত্নপুরে অপেক্ষা করছে আদনান আঙ্কেল, আর অপেক্ষা করছে আয়াত, যার একটা প্রশ্নের উত্তর এখনো দেয়া হয়নি। গাড়ি এগিয়ে চলল রত্নপুরের দিকে। আয়াত বাড়িতে ফিরে আসে। কলিং বেলের আওয়াজ শুনে রহিমা খালা দরজা খুলে দিতেই সে বসার ঘরে প্রবেশ করে। আয়াত ব্যাগটা সোফার উপরে রাখতে গিয়ে হুট করে সামনে চোখ যায়। দেখে সোফাতে কাউকে চুপচাপ বসে থাকতে। কিছুটা সে নিলয়ের মতো দেখতে। মুখটা নিচু হয়ে থাকার কারণে আয়াত প্রথম দেখায় তাকে চিনতে পারে না। কে? রহিমা খালা? কে ও? ছেলেটা তবুও তাকালো না। আয়াত চোখ দুটোকে কিছুটা সরু করে ভালো করে তাকাতে দেখে ছেলেটা আয়াতের দিকে মুখ ফেরালো। আয়াত দেখতে পায় নিলয় বসে আছে। নিলয়ের শরীরের অবস্থা খারাপ, তার দুই হাতে এবং পায়ে ব্যান্ডেজ জড়ানো আছে। নিলয়কে এভাবে চোখের সামনে দেখা মাত্রই আয়াত দৌড়ে তার দিকে আসে। সে সোফার পাশে হাঁটু গেড়ে বসে নিলয়ের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলতে শুরু করে, নিলয়, তুই তুই কখন আসলি? আসার আগে আমাকে একটা ফোন কল করিসনি কেন? বল, কি হয়েছে তোর এসব? গায়ে এই অবস্থা কেন? কোথায় ছিলি এতদিন? কেন দূরে ছিলি? বল, টেনশন হয় না আমার? আমাকে তোর মনে পড়ে না একবারও? কল দিলে ধরিস না, বন্ধ রাখিস, ফিরবি বলে 10 দিন পার করলি। কি সমস্যা বল না? আয়তের মনে জমানো অনেক প্রশ্ন একটানে বের হতে থাকে, যেন তার এই প্রশ্নের কোনো শেষ হবে না। নিলয় আয়াতের পাগলামি দেখে একটু হাসলো, তাকে থামানোর চেষ্টা করে। সে আয়াতের দুটো নরম হাত নিজের ব্যান্ডেজ করা হাত দিয়ে ধরে বলে, চুপ করে বস আয়াত। আয়াত কোনো কথা বাড়ায় না। সে নিলয়ের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিলয় কিছু বলতে যাবে, ঠিক তার আগ মুহূর্তে আয়াত নিলয়কে খুব শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকের মাঝে টেনে নেয়। নিলয়ের বুকে মাথাটা রেখে আয়াত হু হু করে জোরে জোরে কাঁদতে থাকে। সে কাঁদতে কাঁদতে বলতে থাকে, তুই এতগুলো দিন আমার সাথে কথা বলিস নাই কেন শুনি? আমার কত কষ্ট হয়েছে জানিস তুই? তুই একটা আস্ত হারামি। আমার সব প্রশ্নের উত্তর আমার চাই চাই। আরে একটু শান্ত হ, আমি তো ফিরে এসেছি। আয়াত নিলয়ের বুক থেকে নিজের মাথাটা হালকা উঁচু করে তার চোখের দিকে সরাসরি তাকিয়ে জিজ্ঞেস করে, বর্ডারের ওখানে এমন কি ইম্পর্টেন্ট কাজ ছিল তোর? আমার বাবা তোকে কেন পাঠালো বল? তোর বাবাই জানে তার উদ্দেশ্য কি। তোর বাবা তো আমাকে মোটেও ভালোবাসে না। আসলে কেউই আমাকে ভালোবাসে না। আমাকে সবাই কেবল নিজের স্বার্থে ব্যবহার করে আর সারা জীবন অবহেলা করে দূরে ঠেলে দেয়। আয়াত নিলয়ের কথা শুনে রাগে ও অভিমানে নিজের চোখ দুটো বড় বড় করে তার দিকে তাকিয়ে বলে, তোকে কে বলেছে কেউ তোকে ভালোবাসে না? কে আমাকে ভালোবাসে শুনি? আমি বাসি। কথাটা নিজের মুখ দিয়ে হুট করে বের হতে আয়াত লজ্জায় মাথা নিচু করে নিল। সে সোফার অন্য প্রান্তে একটু দূরে সরে গিয়ে বসলো। নিলয় আয়াতের লজ্জা পাওয়া অবস্থা দেখে আনন্দ পায়। সে বলে, দেখ আয়াত, তোর বাবার কাছে লিগ্যাল বিজনেস করার লাইসেন্স আছে, তবুও সে বর্ডারের স্মাগলিংয়ের মাধ্যমে বিদেশ থেকে কোটি কোটি টাকার ডায়মন্ড আনে। আচ্ছা, তুই তো ক্রাইম নিউজ চ্যানেলের উপস্থাপিকা। কখনো কি তোর একটাবারও মনে হয়নি যে তোর বাবাও দেশের বড় কোনো ক্রাইম করতে পারে? বা তার প্রতি মাসে এত এত কোটি টাকা আসে কিভাবে? আয়াত স্তব্ধ হয়ে যায়। সে কোনো কথা বলে না। সে অপরাধীর মতো মাথা নিচু করে নিজের হাতের নখ দিয়ে অন্য আঙুলের চামড়া খোঁচাতে থাকে। নিলয় বলে,
পাহাড়ি এলাকায় আমি খাদের নিচে পড়ে যাই, মানে ফেলে দেয় আমাকে। আমি কেবল ভাগ্যের জোরে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছি। আজ আমি বাড়িতে এসেছি তোকে শুধু জানাতে যে আমি তোদের মাফিয়া জগতের আর তোদের অবৈধ মালের বিজনেস ছেড়ে কোথাও একা চলে যেতে চাই। আমার লাগবে না এসব কোটি টাকার লোভ। তোকে শেষবার দেখার জন্যই আজ এখানে আসা। কথাটা শেষ করে নিলয় ভাঙা পায়ের ওপর ভর দিয়ে সোফা থেকে উঠে দাঁড়ালো। সে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আয়াত পেছন থেকে নিলয়ের হাত চেপে ধরে। আয়াত সোফা থেকে দাঁড়িয়ে নিলয়ের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুই কি বলছিস এসব পাগলদের মতো? তুই চলে যাবি মানেটা কি? তুই চলে গেলে আমার কি হবে বল? তুই ভালো করেই জানিস যে আমি তোকে ছাড়া একটা দিনও ভালো থাকতে পারি না। আমার যত রকমের ছোট বড় আবদার আর পাগলামি আছে তার সবটাই তো তোর কাছে করা হয়। তোর সাথে প্রতিদিন অকারণে ছোট্টখাট্টো ঝগড়া না হলে আমার ভালোই লাগে না কিছু। আবার আমি কিছু রান্না করলে সবার আগে তোকে খেতে দেই, কারণ আমার রান্নার প্রথম রিভিউ তোর কাছ থেকেই চাই। তোর সাথে দিনে অন্তত একটাবার ফোনে কথা না হলে আমার কোনো শান্তিই লাগে না। আমার যখন কোনো কারণে মন খারাপ হয় তখন তুই আমাকে হাসানোর জন্য হাজারটা চেষ্টা করিস। আমি তো কোনোদিন বিরক্ত হই না তোর এসব পাগলামিতে। সবশেষে তোর সাথে কথা বলা, তোকে চোখের সামনে দেখাটা এখন আমার নেশার মতো হয়ে গেছে, যা শুধু আমার মনে শান্তি এনে দেয়। তুই আমার একমাত্র মানসিক শান্তি নিলয়। নিলয় আয়াতের কথা শোনে আর নিলয় থেমে যায়। সে আয়াতের দিকে তাকালো। আয়াতের চোখের পাতা বেয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। নিলয় আয়াতের খুব কাছাকাছি সরে আসে। সে আয়াতের সামনে নিচু হয়ে হাঁটু গেড়ে বসলো। নিলয় আয়াতের গাল বেয়ে পড়া চোখের পানি মুছে দেয়। এরপর সে আয়াতের মাথাটা আলতো করে নিজের বুকের ওপর চেপে ধরে অত্যন্ত নরম গলায় বলে, আমিও তোকে খুবই মিস করেছি আয়াত। তোর সাথে প্রতিদিন অকারণে ঝগড়া না হলে আমার কিছুই ভালো লাগে না। আমি জানি না আয়াত কেন আমার সাথে এমন হয়, তবে আমার মন বলে যে আমি তোকে অনেক বেশি ভালোবাসি। তুই ভালোবাসিস আমাকে? আয়াত নিলয়ের বুকে নিজের মুখটা লুকিয়ে হালকা এক ঘুষি মেরে কেঁদে কেঁদে অভিমানী গলায় বলে, হ্যাঁ রে গাধা, এই কথাটা কি তোর বলে দিতে হবে? তুই কেন বাচ্চার মতো এমন বোকা বোকা প্রশ্ন করিস বল তো? সেই দিন কল করে তুই আমাকে সেম কথা জিজ্ঞাসা করলি আর আমি কোনো উত্তর দেইনি। তার কারণ তুই এতদিনে বুঝিস নাই কেন? হ্যাঁ, তুই কি গাধা না কি রে? নিলয় আয়াতের মুখটা নিজের বুক থেকে হালকা উঁচুতে তুলে ধরে একটু হেসে বলে, তুই যে একটা ফুসকি, তাতে তোকে আমি ভালোবাসবো কি না তা কি আগে থেকে জানতাম নাকি? তুই কি বললি আমি একটা ভুচকি? তোর এত বড় সাহস! হ্যাঁ ফুসকি, আবার বলবো তোর সমস্যা? তুই একটা আস্ত হনুমান, আস্ত রাক্ষস। তুই তাহলে চিম্পাঞ্জির 3 নাম্বার বাচ্চা। তুই ক্যাঙ্গারু, তুই ঢেঁড়স, তুই মাথা মোটা। তুই হলো বিড়াল। কি? তুই তাহলে মরা মহিষ। আমি মরা মহিষ, তুই লেজহীন ঘোড়া। তুই হাতি। তুই উট। তুই একটা ভুচকি ছাগল। তুই হলে সব গোলোর মিক্স। তুই তো তাহলে একটা চিড়িয়াখানা। দুজনে একসাথে হাসতে লাগলো। তবে ঝগড়া থামে না। কিন্তু এই ঝগড়ার মধ্যে দুজনের হাত একে অপরের হাতে থাকে। দুজনের চোখ ভেজা কিন্তু মুখে হাসি। ওদিকে জিহান গাড়ি নিয়ে এমপি আদনান চৌধুরীর অফিসের পার্কিংয়ে নিয়ে এসে দাঁড় করালো। সে গাড়ির পেছনের ব্যাংক বক্সে আদনানের সেই হাতছাড়া হয়ে যাওয়া কোটি টাকার মাল আছে। গাড়িতে নাজিয়া নেই, কারণ শহরে ঢোকার ঠিক মুহূর্তেই নিলয় রুশুকে কল করেছিল। নিলয় রুশুকে দিয়ে তার মাকে পাঠিয়ে দিয়েছে। জিহানকে অফিসের নিচে গাড়িতে করে মাল আনতে দেখে আদনান চৌধুরী খুশি হলো। সে সিগারেট টানতে থাকে। জিহান বলে, স্যার মাল একদম ঠিকঠাক আছে, কিন্তু নিলয় স্যার অনেক বড় চোট পেয়ে মারাত্মক জখম হয়েছে। স্যার ম্যাডনেস গ্যাংদের লোকদের মেরে ফেলেছে, তারপর আমরা ওখান থেকে এই মাল নিয়ে এসেছি। নিলয় এখন কই? স্যার নিলয় স্যার আয়াত ম্যামের সাথে দেখা করতে গেছে। ও আচ্ছা, জুবাইর তুমি জিহানের থেকে মালগুলো বুঝে নিয়ে ওর হাতে 5 লাখ টাকা বুঝিয়ে দাও। আমি এখন ওই বাড়ি থেকে নিলয়ের সাথে দেখা করে আসছি। জি স্যার। আদনান চৌধুরী জুবাইরকে সব বুঝিয়ে দিয়ে অফিস থেকে বের হলো।